ভাই কি হইছে? আপা গাড়িটা সমস্যা দিয়েছে, আজ যাবে না, আপনি নাইমা হুন্ডা দিয়ে যান। এই হুন্ডা যাবে নাকি? এই হুন্ডা, আরে কথা আরে বিয়ে তো লোক কথাই শুনে না। এই কখন থেকে ডাকতেছি কেন যায় না? আমার অটোটা নষ্ট হয়েছে, আমারে কি একটু দিয়ে আই বাইকে করে। আপনার কি আমাকে বাইকের ড্রাইভার মনে হচ্ছে? তুই কি বাইক নিয়ে আসছিস কেন এখানে? এই আপনি আপনার ব্যবহার ঠিক করেন। ওইখান থেকে তুমি তুমি করতেছেন, এখানে এসে তুই সম্বোধন করেছেন। শিখেন নাই, ভদ্রতা শিখেন নাই। এই এর থেকে কি ভালো আচরণ করব আমি তোর সঙ্গে? বাড়াবাড়ি কিন্তু আপনি করতেছেন। এই আমি বাড়াবাড়ি করতেছি মানে? বাড়াবাড়ি তো তুই করতেছস। আর বেশি বাড়াবাড়ি করলে আপনি কি করবেন? বেশি বাড়াবাড়ি করলে কি করব দেখবি? দেখবি তুই আমাকে মারলি। দাঁড়া আমি এক্ষুনি তোর ব্যবস্থা করতেছি। ভাইয়া আপনি কই আছেন এখন? আপনি দ্রুত রাস্তার মোড়ে চলে আসেন, এখানে একটা ছেলে আমার সঙ্গে বিয়াদবি করছে। ভাই আসতেছে, এবার তোর মজা দেখাবো। দেখবি না আমার বোনটা কি অপমান করে না করে, কোথায় যে কি করে। আপনি বলে বলবেন ফোন কাউরে ফোন দিতে হবে না, আর আমি দেখতেছি আমার বোন কি। এই তোর সাথে কি বেয়াদবি করছে? কার তোমার সাহস কত? ভাইয়া দেখেন এই বাইকেলা আমার সঙ্গে বিয়াদবি করছে। এই বাইকলা মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মেম্বার সাহেব? এই আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি এটা কি মনে করে আসছেন স্যার? হ্যাঁ, এখানে একটা তদন্তের কাজ ছিল তাই এসেছি। স্যার আমার বোন কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে স্যার? এটা আপনার বোন? কি করে ও? ও ভার্সিটিতে লেখাপড়া করে স্যার। আদব কায়দা শেখান নাই, একটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা শেখান নাই। এই তুই কি করছিস স্যারের সাথে? মানে আমার অটোটা খারাপ হয়েছে, আমি মনে করছি উনি আসলে বাইক চালায়। শুনুন মেম্বার সাহেব, আপনার বোনকে আমি থানায় নিয়ে যাচ্ছি। না স্যার এটি করেন না, তাহলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে স্যার। এলাকার মানুষ জানলে স্যার আমার মান ইজ্জত যাবে স্যার। এবারের মতো মাফ করে দেন স্যার। না, আপনার বোন যে বেয়াদবি করেছে এটার কোনো মাপ নাই। আরে এই তো আমাকে থানা নতুন ওসি, কালকে রাত্রে ওনার সাথে দেখা করে আসছি। বলো বুঝে না। আসলে স্যার আমি বুঝতে পারি নাই, সরি স্যার। শুনুন মেম্বার সাহেব, আপনার বোনকে আপনি ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, খুব ভালো কথা। আদব কায়দাটাও শিখান, এটাও আপনার দায়িত্ব। ও কার সঙ্গে কিভাবে কথা বলবে এই জিনিসটা যদি না শিখে তাহলে পড়াশোনা করে লাভ কি? মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সেটা বাইকওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক বা টেম্পোওয়ালা হোক। এভাবে বেয়াদবি করে না। শুনুন মেম্বার সাহেব, আপনি ওয়ার্ডের মেম্বার, আপনার পরিবারের ব্যবহার দেখে না মানুষজন শিখবে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ক্ষমা করে দেন স্যার। এবারের মতো ছেড়ে দিচ্ছি, পরের বার কিন্তু ছাড়বো না। মেম্বার সাহেব, আপনার পরিবারকে দেখে আপনার ওয়ার্ডের মানুষজন শিখবে। কালকে যে হাঁসের মাংসটা মজা হয়েছে রে, সেই লেভেলে। রুটিটা একলাই খাইছি। একলাম খেলাম কই, তুই আসছিলি না? তারপরে কোন বাসায় হাঁস আছে এটা দেখতে। দূর তোর খালি নজর ও কিন্নি ফকির নিয়ে গেলে টুকাই একটা মেয়ে বোতল ঘটছে রাস্তার মধ্যে, হেডাও তুই ছাড়বি না। কি হয়েছে? টুকাই হয়েছে কি হয়েছে? বয়স 14-15 বেশি হয় নাই, সেই লাগবে খাইলে। তুইও? হ্যাঁ মামা, তুই বোতলটা দেখছস? হ্যাঁ যে সুন্দর, আরে মেকআপ দিলে সাবনুরও ফিল ওর কাছে। তাই নাকি? তাহলে কি তখন কি করা যায় রে? ল মামা যাই। কি করা যায় বাবার? ওই যে সোনার গড্ডা আছে না? ও আচ্ছা, চল সেলমান সত্যি করছি, চলো। কি করো এসো? এই তো বোতল ঢুকাইলাম। আরে শোনো, এই তোমার কি বোতল টোকা মানায়? কিতা করবো কইছেন স্যার, গরিবের ফুড়ি তো এর লিগে বোতল ঢুকাইয়া খাই। লেখাপড়াও বেশি করছি না, চাকরি টাকরি খাতাই দিব। আচ্ছা শোনো, চাকরি বাকরি করা লাগবে না। শোনো, তোমার একটা দোকান দিয়ে দেবো, ভালো দেখে একটা দোকান দিয়ে দেবো, সে বসে বসে দোকান করবা। আমি আপনার কি এমন উপকার করছি যে আপনি আমার দোকান দিয়ে দিবা স্যার? তোর উপকার কথা পরে বুঝবো নি, এখন শুনো এগুলো বাদ দাও। তোর কি কর, তোর একটা দোকান দিয়ে দিই গে। হ্যাঁ ভালো হইব তাই। কি করবো না দোকান? দোকান আমার কি আর এমন ভাগ্য হইব স্যার আপনি আমার দোকান দিয়ে দিবা? আরে ভাই কইবো আজকে এগুলো ছাড়ো, ছাড়ো এগুলো কি করে।
তো দোকান দিবার লীলা গাইতাম খানে আমি। আরে ওইদিকেই তো দোকান, ওই যে এইদিকে। আরে চলো চলো, এই যে টাকা দিব না, চলো। না স্যার থাক আমার দোকান। এই যে এত তেল মারানোর সময় 1000 টাকা দাও। বললা গো স্যার আপনার ওই মুখ বান এই যে মানুষ জনাই বাপ। বললা গো ও মা গো বললা ও মা ও মাই বললা গো ও মা। মেয়েটা এবার কাঁদতেছে কেন, কি হয়েছে? দেখে তো প্রেগনেন্ট মনে হইতেছে, কিন্তু এমনি এই জঙ্গলের মধ্যে রাস্তাঘাট নাই। আচ্ছা দেখি তো যা কি। ও মা তুমি কেন গেলে গো? ও মা ও মাই গো ও মাই গো এই যে মা, মা ওয়াল্লা গো আপনি আমারে বাঁচাও গো। ও মা আস্তে আস্তে আস্তে, কি অবস্থা তোমার? তো মনে হইতেছে আল্লাহ গো, এই পাখিটা কে আমরা প্রেগনেন্ট বানায় রেখে গেল? মা তোমার তো মনে হচ্ছে তোমার প্রসব ব্যথা উঠছে। আচ্ছা তোমার কেউ নাই? সাইরে দুনিয়া, কি দুনিয়াতে আমরা বসবাস করি? এই পাখিটার এই অবস্থা কে করলো? মানুষের কি বিবেক বুদ্ধি সব গেল, মানুষ আর মানুষ রইল না রে দুনিয়াতে, সব জানোয়ার হয়ে গেছে। আচ্ছা মামা কাঁদো না, কাঁদো না, শোনো 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 শোনো, আমি তোমারে দেখি আশেপাশে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার কাছে নিয়ে যাবো না, হাসপাতাল নিয়ে যাই। চলো চলো, ওই দূরে একটা হাসপাতাল আছে না, ওইখানে নিয়ে যাই। উঠো উঠো, আস্তে আস্তে উঠো উঠো। ওয়াল্লা গো ও মাই আস্তে ধরো ধরো ধরো, ওয়াল্লা গো আস্তে আস্তে আস্তে। হ্যাঁ চলো চলো চলো, সামনে দেখি আমি গাড়ি পাইনি, গাড়ি পাইনি। আস্তে 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 মা, আস্তে। এই মোবাইল সারা পুরো কাম নাই। আল্লাহ রেখেছিলি, আল্লাহ রেখেছিলি। আর কোনো দাও করে দে। কই গেছিলি কো? হ্যাঁ কই গেছিলি তুই? আমি কই গেছি? ভাইয়া তুই কি করতেছস? তুই কিছু জানোস? না জানলে তুই বাবির মারতেছস? না জানে মারতেছি না, না যাই না। প্রায় সময় দেখি তুই বাবির উপরে এরকম অত্যাচার করস। কিছু বলি না, তুই ঠিক হয়ে যাবি, ঠিক হয়ে যাবি। আর মা তো তোরা দিন দিন খালি উস্কাই দিতেছে। মা মিছা কথা কইতেছে। খালি মুখে মুখে তর্ক করে, মার লেগে ধরো নাই, ভাবির লেগে ধরো। মা মিথ্যা কথাই বলতেছে। বাবি পার্লারের কাছে আমার সামনে মারা বইলা গেছে। বইলা জানি তোমারে? শোনো মা, আমি তো তোমার মেয়ে না, আমি তো অন্যের ঘরে যাবো। যদি আমার শাশুড়ি এরকম মিথ্যা কথা বলে আমার স্বামীরে দিয়ে মার খাওয়ায়, তখন তুমি কি করবা? নিজের মেয়ের দিকটা একটু চিন্তা করো। নিজের মেয়েরও কিন্তু অন্যের বাড়িতে পাঠাইবা। আর শুন ভাইয়া, সবসময় এরকম মার কথা শুনে না, বউরে মারবি না। আগে সত্য মিথ্যা যাচাই করবি। এই বললে কি দরদ উঠলে উঠতেছে, মা। বেশি বুঝে। মিতু যেটা কইতেছে এটা কি সত্য? ভাইয়া সবই সত্যি। মা শুনো, অন্যের জন্য যদি কুয়া খুদো না, সেই কুয়া কিন্তু নিজেরই পড়তে হয়। এটা মাথায় রেখো। অন্যের মেয়ের সাথে যে অন্যটা করতেছো না, এই পাপের শাস্তি দেখে একদিন তোমার মেয়ে পাবে, তখন তুমি ঠিকই বুঝবা। দেখো মা, তুমি যদি আর একজনের মায়ের লগে এরকম করো, ক্রিমিনালি করো, তোমার মায়েরাও তো এরকম বিপদে পড়তে পারে। পড়তে পারে না? এখন তোমার মায়ের শাশুড়ি যদি এগুলা করে, তুমি মেনে নিতে পারবা? বাবা আমার ভুলে গেছে, আসলে এগুলো করা ঠিক হয়নি আমার। আমি তোমার কি করবো? ও ঠিকই কইছস, আমার এরকম মিথ্যা কথা কে পোলার উপর কেন ঠিক হয়নি। বাবা মাফ করে দে। ও মা ঠিকই কইছে মিত্র,
তোমার এরকম করে ঠিক হয়নি, আমার মাফ করে দাও মা। না মা, আপনার আর মাপ চাওয়া লাগবে না। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এইটাই আমার কাছে অনেক। আপা পাশার মতো থামা মারেন কে? তোর পাশায় আমি কেন থাপ্পড় মেরেছি তুই বুঝিসনি? না বুঝি নাই, বুঝা গলি তো আর বুঝা করলে কি পাশা থামা মারা লাগে? হয়েছে, যা এত নাটক করতে হবে না, আমাকে এক গ্লাস পানি এনে দে। ও পানি খাইবেন? এই পানি খাওয়ার লেগে পাশা থামা মারা লাগে? পানি তো টেবিল উপরে দেওয়াই আছে, পানি খাওয়ার লেগে পাশা থামা মারে? এটা কইলি তো? আরে যাবো, এত কথা বলিস না, এক গ্লাস পানি আন। হ্যাঁ আনতেছি, খারান খালি পাশার মধ্যে থামা মারে। এলন পানি। আরে ম্যাডাম কি করতেছেন? এই সসি ভালো না। তার আবার শ্বশুরি আছে নাকি? আছে শ্বশুরি সব। আরে কি অবস্থা, খালি পাশার মতো থামা মারে। ম্যাডাম এই সারাদিন খালি পাশার মতো মারতেই থাকে মারতে থাকে, কোন বাড়ি কাজ দিলাম খালি পাশার মতো মারে যত সব। জানি না এই মায়ের কি হয়েছে, খালি পাশার মধ্যে থাপড় দেয়, খালি পাশার মধ্যে একটু গোছ বেশি তো, কথায় কথায় থাপড় দেয়। এটা কি ঠিক? এই শোন আফা, আমি না আমার ঘরে 1 লক্ষ টাকা রেখেছিলাম, তুই কি দেখেছিস? না আফা, আমি তো আপনার ঘরে এখনো যাই নাই, আমি তো এই সবার বসে করতেছিলাম। আমি বুঝতে পারছি না, ঘরে তুই আমি আর আমার ছোট বোনটাই তো থাকে, তোরা না দেখলে আমার টাকাগুলো গেল কোথায়? আফা আমি সত্যি কইতাছি, আমি তো আপনার ঘরেই যাই নাই, আমি তো এরই বসে করতেছি। আমি কম গেলাম আপনার ঘরে, কম দি আর আপনার টাকা কই আমি কেমনে ঘুমো? এটা কোনো কথা? তোর ভাই আমাকে টাকাগুলো দিয়েছিল একটা কাজে লাগানোর জন্য, আমি টাকাগুলো একটা কাজের জন্য রেখেছি, এখন টাকাগুলো না পেলে আমি কি করব বল? কি হয়েছে আপু, এত চিৎকার চেঁচামেচি করছো যে? দেখ না, আমি ঘরে 1 লক্ষ টাকা রেখেছিলাম, টাকাটা পাচ্ছি না। আচ্ছা তুই কি টাকাটা দেখেছিস? টাকা? না আপু, টাকা আমি কোথায় দেখবো? দুলাভাই তোমাকে টাকা দিয়েছে, হয়তো টাকা তুমি কোথাও রেখে দিয়েছো, একটু খুঁজো রুমে, তাহলেই পাবে। আরে সব জায়গা খুঁজে দেখেছি আমি, কোথাও টাকাটা নেই। খুঁজে পাচ্ছ না? এটা কোনো কথা বললো আপু? আমরা তো বাড়িতে 3 জন মানুষ আছি, টাকার কোথায় যাবে? টাকা আছে আপু, আমার মনে হয় কি জানো, এই যে কাজের ছেলেটা ও টাকা চুরি করেছে, নয়তো টাকা কোথায় যাবে? না না আফা, আমি কোনো টাকা পয়সা ধরি নাই, আমি তো আপনার ঘরেই যাই নাই, আমি তো কাম করতেছি। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ও বলছে তুই টাকা চুরি করেছিস, তুই বলছিস তুই টাকা চুরি করিস নি, আমি কি করবো এখন বল? আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, তোরা যেহেতু কেউই টাকাটা চুরি করিস নি, আমি পুলিশকে কল করি। পুলিশ? না না আপু, তুমি পুলিশকে কেন ফোন দিতে যাবে? বাড়িতে আমরা 3 জন মানুষ আছি, আমি তোমার আপন ছোট বোন, আমি তো কখনো তোমার টাকা চুরি করতে যাবো না বা ধরতেও যাবো না। তো বাড়িতে অপরিচিত কে আছে? এই চোরটা আছে, তার মানে আমাদের এই কাজের ছেলেটা টাকা চুরি করেছে। এই আপু টাকা দে। না না আপা, আমি কি রাখা বলতেছি আপা, আমি চুরি করি নাই, আমি সত্যি চুরি করি নাই। এই থাম, তোদের কারো কথাই না আমি শুনবো না, আমি পুলিশকে কল দিব, সে এসে সমাধান করবে। না না আপা, পুলিশ ডাল লাগবো না, আপনারা কাম করেন, আপনার ঘরে একটা ক্যামেরা আছে না, ক্যামেরা, হে ক্যামেরা দেন যে কে লিছে, দিলে ধরা পড়ে যায় চোর কেটা, আমি লিছি না অন্য কেউ লিছে, দেন। ক্যামেরা? না না আপু, কোনো ক্যামেরা চেক করতে হবে না, তোমাকে তো আমি এত করে বলছি যে এই ঘরে তো টাকা চুরি করার মতো আর কেউ নেই, টাকাটা ওই চুরি করেছে। এই তুই চুপ কর, তুই তো ঠিকই বলেছিস, আমি যে ক্যামেরা লাগিয়েছি সেটা তো মনে নেই, ক্যামেরাটা চেক করলেই তো হয়। দাঁড়া 1 মিনিট। তুই এরকম একটা কাজ করবি আমি কখনোই ভাবতে পারিনি। বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে আমার বাসায় তুলে এনেছি, তুই যাতে ভালো মতো চলতে পারিস, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিস, কারণ বাবা মা ছাড়া তো আমাদের পৃথিবীতে আর কেউ ছিল না। আর তুই কিনা সে আমার থালে খেয়ে আমার থালটাই ফুটো করে দিলি। আমার তো ভাবতেও ঘৃণা করছে। তোর ভাইয়া টাকাগুলো দিয়েছিল আমাকে একটা কাজের জন্য, সেই টাকাগুলো তুই এভাবে চুরি করলি। এখন যদি তোর ভাই আমাকে জিজ্ঞেস করে আমি তাকে কি জবাব দেবো? সে তো আমাকে বলবে যে আমার বোন একটা চোর। তো আমি আর কি করতাম আপু, তুমি বলো?
মা বাবা মারা যাওয়ার পর তুমি আমাকে লালন পালন করে বড় করেছো। এই যে আমি ভার্সিটিতে যাই, আমার কত বন্ধু বান্ধব আছে, ওদের মা বাবা ওদের কত টাকা পকেট মানি দেয়, আর তুমি আমাকে কি করো আপু? তুমি আমাকে সামান্য কিছু টাকা পকেট মানি দাও, যাতে আমার নিজের খরচই ঠিক মতো হয় না। আর আমার বন্ধু বান্ধব ওরা বাইরে ঘুরতে যায়, আমাদের ট্রিট দেয়, কত কিছু করে। আমারও তো মন চায় ওদেরটা যেহেতু খাই ওদেরকেও খাওয়াতে, কিন্তু আমি কি করবো বলো, আমার কাছে তো সেরকম টাকাই থাকে না যে আমি ওদের ট্রিট দেবো। তাই আমি কোনো কিছু না ভেবে তোমার আলমারি থেকে টাকাটা চুরি করে ফেলেছি। প্লিজ আপু, তুমি আমাকে মাফ করে দাও। চুপ কর, তুই আমার ছোট বোন বলে তোকে আমি ছেড়ে দিচ্ছি, না হয় তোকে আমি পুলিশের হাতে তুলে দিতাম। তোর টাকা লাগবে তুই আমাকে বলতি, তা না করে তুই চুরি করলি। আমি তোমাকে কথা দিচ্ছি, নেক্সট টাইম আমার কোনো টাকার দরকার হলে আমি তোমার কাছে চাইবো। প্লিজ তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, তোকে না আমি এই শেষবারের মতো ক্ষমা করলাম, এরপর থেকে এরকম ভুল যেন আমি আর কখনো না দেখি। যা এখান থেকে। শোন না, সরি, তোকে ভুল বুঝে আমি অনেক কথা শুনিয়ে দিয়েছি, তুই কিছু মনে করিস না। না না পা, আমি কিছু মনে করি নাই, আমরা গরিব মানুষ, আমি তো মনে নাই, কি মনে করুম কন? আসলে কি জানেন, বড় লোকের বাসায় চুরি চামার হইলে না, কাজের পোলা, ড্রাইভার, তারপরে কাজের বুয়া হ্যাঁ করে সন্দেহ করে। কি করুম কন, আমরা তো গরিব, আমরা তো বিচার চাওয়ার মতো কেউ নাই। থাকা আপনারটা তো পাইছেন, আমার কামই করি। যা। এই তুমি তো বার্গার অর্ডার করছিলে, এটা তো স্যুপ। হ্যাঁ, বার্গার অর্ডার করেছিলাম, স্যুপই তো দেখতে পাচ্ছি। আর সমস্যা কি, আমি 200 টাকার বার্গার অর্ডার করে 1000 টাকার স্যুপ পেয়ে গেছি। তুমি একটা কাজ করো, ওকে ফোন দিয়ে এটা দিয়ে দাও। হ্যাঁ, পাগল পাইছি, ওকে এটা ফেরত দেব। ফেরত দিতে হবে না, আমরা এটা খেয়ে ফেলবো। আরে না, কি বলো, ওর তো লস হবে, ও তো ভুল করে এটা দিছে। আরে বাবা, ওর লস হইলে আমার কি? ভুল করলে ও করছে, আমি তো ভুল করিনি। দেখো তো কে আসলো আবার? ম্যাডাম, আরেকটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? আসলে আপনারা তো বার্গার অর্ডার করেছিলেন, কিন্তু আমি ভুলে আপনাদেরকে স্যুপ দিয়ে দিয়েছি। যদি একটু ফেরত দিতেন। স্যুপটা ফেরত দিতেন মানে? আমি কি স্যুপটা নিয়ে বসে আছি? আর ভুলটা আপনি করেছেন, এতে আমার কি করার আছে? স্যুপটা নিয়ে কি আমি এখনো বসে আছি? স্যুপ তো আমি খেয়ে ফেলছি। কি বলেন ম্যাডাম, এই মাত্রই না দিয়ে গেলাম, এর মধ্যে খেয়ে ফেলেছেন? মাত্র দিয়ে গেলেন মানে? আপনি তো বেশি কথা বলতেছেন। দেখুন ম্যাডাম, যদি এরকম হয় তাহলে এই যে টাকাটা আছে এটা আমার স্যালারি থেকে কাটা হবে। দেখেন আমি কয় টাকাই বা কামাই, এই 1000 টাকা কামাইতে আমার 4 দিন সময় লাগে। ম্যাডাম দয়া করে স্যুপটা ফেরত দিন, আমি হাত জোর করে বলছি, আমার ভুল হয়ে। দেখেন, ভুলটা আপনি করেছেন, স্যালারি থেকে কাটবে সেটা আপনার বিষয়, সেটা দেখার বিষয় তো আমার না। ম্যাডাম এরকম করবেন না, দেখুন আমার চাকরিটাও চলে যেতে পারে, এরকম করবেন না আমার সাথে। আমার আপনার সাথে এত কথা বলার সময় নেই। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি আপনার অফিসে কল করে কমপ্লেন দিব আপনার নামে? জানতো যত সব। কে আসছিল? আরে ওই ছেলেটা আসছে, আমি তাড়াই দিছি। ওই তো এই দাঁড়াও, আমার বোন ফোন দিয়েছে। হ্যালো ভাইয়া, আমি একটা বিপদে পড়ে গেছি। কি বিপদে? আমি একটা জায়গাতে আসছি, কিন্তু আমি হঠাৎ করে আসার পরে দেখি কি আমি তো আমার পার্স রেখে আসছি। তুই কি আমার ইমার্জেন্সি 2000 টাকা পাঠাতে পারবি? আচ্ছা, 2000 টাকা লাগবে, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ওকে। এই তোমার কাছে 2000 টাকা হবে? দেখো না বিকাশে আছে কিনা। হ্যাঁ, 2000 টাকা হবে, কিন্তু কেন? ওই আমার বোন ফোন দিচ্ছে, ওর ইমার্জেন্সি 2000 টাকা দরকার, ওকে একটু পাঠিয়ে দাও। আচ্ছা, ওকে পাঠাচ্ছি। কি রে, আমার বিকাশে তো 2000 টাকাই ছিল। হায় হায়, আমার তো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। আমার ব্যালেন্স গেল কোথায়? কি বলো? আরে আমি তো ওই যে ডেলিভারি বয়টাকে 200 টাকার পরিবর্তে 2000 টাকা দিয়ে দিয়েছি। দেখলা, তুমি 2টা বার্গার অর্ডার করছিলা, সেই পরিবর্তে একটা স্যুপ আসলো 1000 টাকা। তুমি তো এটা ফেরত দিতে চাইলা না। হ্যাঁ, বললাম আমরা খেয়ে নিই, এখন তোমার 200 টাকার পরিবর্তে 2000 টাকাই গেল। এমনটাই হয়, বুঝতে পারছো? এই কলিং বিল দেখো তো একটু কে। আরে আপনি আবার আসছেন? ম্যাডাম আসলে আপনি 200 টাকার জায়গায় ভুলে 2000 টাকা দিয়ে দিয়েছেন, এই নেন আপনার বাকি টাকাটা। আমি আসলে খুব লজ্জিত ভাই, আমি কি যে বলবো আপনাকে, আমার বলার ভাষা নেই। আপনি টাকাটা ফেরত দিতে বাসায় চলে আসছেন, সত্যি আমি আপনার স্যুপটা খাইনি ভাই, আমি স্যুপটা নিয়ে আসতেছি। দিন, আমার বার্গারটা দিন।
আপনি দাঁড়ান, আমি আসছি। এই নিন ভাই, এটাতে আপনার স্যুপটা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। দরজাটা দিন। এখনো ভালো মানুষ আছে। তুমি ঠিক বলছো, আমি আরো ভাবছি যে ওনার স্যুপটা খেয়ে ফেলবো আর উনি কিনা আমার টাকাটা ফেরত দিয়ে গেল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার স্ত্রী নীলা বেশ সুন্দর একটি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর শাড়িটি ঠিক করছে। আমি বেশ অবাক হলাম, কারণ যে শাড়িটি আমি আমার প্রাক্তন জেনিকে গিফট করেছিলাম সেই শাড়িটি আমার স্ত্রী নীলার পরনে দেখছি। কোনো প্রশ্ন না করেই ভাবতে লাগলাম এই শাড়ি নীলা পেল কোথায়। আমি ওর কাছে যাই, নীলার পাশে এসে ওকে কিছু বুঝতে না দিয়েই বললাম, এই রঙের শাড়িতে তোমাকে একদমই ভালো লাগছে না, তুমি বরং অন্যটা পরে ফেলো। নীলা কিছুটা অবাক হয়ে বলল, তুমি নিজেই পাঠিয়ে আবার নিজেই বলছো যে ভালো লাগছে না, তাহলে নীল রং কিনলে কেন? জানোই তো নীল রঙে আমাকে মানায় না, আর একসাথে এতগুলো শাড়ি কেন কিনতে গেলে? যাই হোক, তোমার সারপ্রাইজ আমার ভীষণ ভালো লেগেছে। ভেবেছিলাম তুমি রোবট টাইপের, কিন্তু তুমি যে এত রোমান্টিক ভাবতেই পারিনি। আংটিটাও আমার খুব পছন্দ হয়েছে, আর তুমি আমার আংটি চুরির মাপ এত নিখুঁত ভাবে জানো, আমি নিজেই তো নিজেরটা ঠিকঠাক কিনতে পারি না। হেসে হেসে কথাগুলো বলেই চলছে নীলা। আমার আর বুঝতে বাকি রইল না এ সবই জেনি আমাকে ফেরত পাঠিয়েছে। আমি ড্রেসিং টেবিলের দরজা খুলে শাড়িগুলো দেখছি, শাড়িগুলো ভাঁজ করা, একদম নতুন। দরজাটা বন্ধ করলাম। ড্রেসিং টেবিলের উপর রাখা চুড়িগুলো হাতে নিতেই বুকের মধ্যে কেমন যেন অস্থির লাগছিল। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেলাম। আমি ছাদে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ চোখের কোণের অশ্রুগুলো কোনোভাবেই লুকোতে পারছিলাম না। চোখ দিয়ে বানের জলের মতো পানি গড়িয়ে চলছে। জেনি আমার প্রেমিকা ছিল, তাকে প্রাক্তন বলতেও আমার কলিজা কেঁপে ওঠে। 6 বছর প্রেমের সম্পর্ক ছিল আমাদের। আমি পড়াশোনা করে বেকার ঘুরছিলাম। একদিন, বাবা আমাকে কিছু টাকা দাও, আমার হাত খরচের টাকাও নেই। তো আমি কি করব? পড়াশোনা করে বেকার ঘুরছিস, একটা চাকরিও তো করতে পারিস। বাবা, আমি কি চেষ্টা করছি না? কিন্তু মনের মতো চাকরি পাচ্ছি না। দেখছি তো কত চেষ্টা করছিস। পড়াশোনা করা বেকার ছেলে আমার, লোকে কি বলেছি? আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই। তখনই মা এসে বলল, ছেলেটার সাথে এভাবে কেন কথা বলছো? কি হতো কিছু টাকা ওর হাতে দিলে? ছেলেকে প্রশ্রয় দিয়ে তুমি খারাপ করছো। আমি কিন্তু এসব মেনে নিব না। মাথায় রেখো। কি জন্য ডেকেছো বলো জেনি? তোমার মা বাবা কই? আরে মা বাবা বেড়াতে গেছে বলেই তো তোমাকে ডাকছি। ও, এবার বলো তোমার কি হয়েছে? না, তেমন কিছুই হয়নি। আমাকে মিথ্যা বলে কোনোদিন পার পেয়েছো তুমি? মনে হয় চাকরিটা হয়নি, তাই না? হ্যাঁ, কি করব বুঝতে পারছি না। তখনই জেনি উঠে রুমের দিকে চলে যায়। একটু পর জেনি এসে আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, এটা রাখো, এ কদিন চলো। তোমাকে টাকা দিতে কে বলেছে বলো তো? আরে রাখো, ছেলেদের কত কাজে লাগে টাকা। আমি নিরুপায় হয়ে টাকা নিলাম। জেনি সবসময় আমাকে মানসিকভাবে সাহস দিত। মিথ্যা বলবো না, তার কাছ থেকে আমি সবসময় আর্থিক সাহায্য নিয়েছি। আমার হাত খরচ চলতো তার দেওয়া টাকায়। 6 বছরে ফুল আর চকলেট ছাড়া আমি তাকে কিছুই দিতে পারিনি। আমি পাইচারি করছি আর ভাবছি, ইচ্ছা থাকলেও আমি তাকে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারিনি। ভালো রেস্টুরেন্টে খাওয়ানো, দামি উপহার কিছুই দিতে পারিনি। নিজের মধ্যে সবসময় অপরাধ বোধ কাজ করত। ভাবতাম একটা জব হলে ওকে বিয়ে করে রানীর মতো করে রাখবো, ওর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না। হয়তো আজও বাসি, জানি বলা পাপ হচ্ছে, কিন্তু মিথ্যা বলাও তো পাপ। আমি তাকে ভুলতে পারিনি, 1 মিনিটের জন্যও না। হঠাৎ কিছুদিন পর আমার মোবাইলে কল আসে। জেনি কেঁদে কেঁদে বলল, রোহান, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, 2-1 দিনের মধ্যেই বিয়ে। তখনই আমার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কি জবাব দেব বুঝতে পারছি না। কিছু তো বলো রোহান, তুমি আমাকে নিয়ে যাও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো জেনি, আমার জব নেই, ভবিষ্যৎ নেই। বাবা আমাকে বারবার প্রত্যাখ্যান করছেন। হয়তো আমি কখনো বাবা হলে সেম কাজটাই করব, কারণ কোনো বাবাই চান না তার মেয়েকে কোনো বেকার ছেলের হাতে তুলে দিতে। তুমি আমাদের তুলনায় বড় সচ্ছল পরিবারে, তুমি কেন আমার জীবনে চড়াবে? তোমাকে আমি কষ্টে দেখতে পারবো না। তুমি বরং তোমার বাবার কথা মতো বিয়ে করে ফেলো। কি সব বলছো তুমি? আমার তোমাকে লাগবে। টাকা পয়সা দিয়ে কি করবো আমি? আমি ফোনটা কেটে দিলাম। আমার অনিশ্চিত ভবিষ্যতের সাথে ওর জীবন চড়াতে পারবো না আমি। চোখের জল গড়িয়ে পড়ছে। আমি সেদিন সাহস করে বলতে পারিনি তুমি চলে এসো। ভাগ্যের নির্মম পরিহাস, আমার চাকরিটা হয়েছে জেনির বিয়ের ঠিক 1 মাস পরে। আমি খাবার টেবিলে বসে আছি। জেনি আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ বলে মনে হচ্ছে? আরে না, তোমাকে দেখছি। আমাকে দেখার কি আছে? তুমি না বললে একটু আগে আমাকে সুন্দর লাগছে না? তাহলে দেখছো কেন? তখন মিথ্যা বলেছি। তুমি কি বলো দেখতে চেয়েছিলাম, আমার বলাতে কি এসে যায়? তুমি যেটা দাও সেটা আমার জন্য শ্রেষ্ঠ উপহার। তোমাকে খুব ভালোবাসি গো জামাই। হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা, এখন খেয়ে নাও। দুজনে খাবার দিকে মন দিলাম। আমি ডিনার শেষ করে
করে বিছানায় আসলাম। ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই আবারও মনে পড়েছে জেনির কথা। জেনি শাড়ি পরা, আমি সোফায় বসলাম। সামনে আমার নিয়ে যাওয়া কতগুলো শাড়ি ও চুড়ি। এসব কেন আনতে গেলে? আমি কি এসব চেয়েছি? তোমার স্বামী তোমাকে বেশ ভালোবাসে, তাই না জেনি? প্রত্যেক স্বামী তার বউকে ভালোবাসে। তুমিও তো বিয়ে করেছো, ভালো জব করছো। হ্যাঁ, তখন যদি চাকরিটা হতো। আজ আর কিছু বলো না রোহান, এসব উপহার নিয়ে যাও। বাড়িতে কেউ নেই বলে এই সুযোগে তোমাকে দেখতে আসতে বলেছি। দেখা হয়েছে, বেশ ভালো লাগছে। জানো জেনি, এটা আমার জীবনের প্রথম উপার্জনের টাকা। এসব দিয়ে নাকফুল, আংটি, কটা শাড়ি আর চুড়ি নিয়ে এসেছি শুধু। তুমি ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে এক চিমটিও ভালোবাসো, প্রথম এবং শেষ উপহারটুকু স্মৃতি হিসাবে রাখো। দয়া করো আমাকে। সে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। কিছু তো বলো। রাখবে? আমি পারবো না। এসব দেখলে আমার কলিজাটা পুড়ে যাবে। আমি কিছু না বলে বের হয়ে গেলাম। জেনি কান্না করতে থাকে। জেনি সেসব উপহার ফেরত পাঠিয়েছে, আর নীলা মনে করছে ওর জন্য এনেছিলাম সেসব। হয়তো জেনি আসলে আজও আমি তাকে মেনে নিতাম। আমার খারাপ সময় আমি তাকে পাশে পেয়েছি, কিন্তু আমার সুখের দিনে সে আমার পাশে নেই। আজ দেশ বিদেশ ঘুরে বেড়াই, কিন্তু আমি তখন আমার ভালোবাসার মানুষটিকে ভালো একটা উপহারও দিতে পারিনি। শেষ যে উপহারগুলো দিয়েছিলাম সেগুলোও পাঠিয়ে দিয়েছে। তার চাহিদা ছিলাম আমি, আমার ভালোবাসা, অন্য কিছুতে না। পরদিন হঠাৎ কলিং বেলের শব্দে দরজা খুলে দেয় নীলা। দরজা খুলে দেখে রুহানের বাবা মা। আসেন মা, আসুন বাবা। তারা দুজনে ভেতরে ঢোকে। নীলা তার শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে সালাম করে। মা বলল, আমার ছেলে কই বৌমা? ওকে একটু ডাকো না, খুব কলিজা জ্বলছে। বাবা বলল, আমি এ মুখ কিভাবে দেখাবো জানি না। আমার ছেলেকে কত অপমান করেছিলাম সামান্য টাকার জন্য। আজ সে ছেলে কত বড় হয়েছে, কত টাকার মালিক হয়েছে। এসব বাদ দিন, রোহান একটু পর আসবে অফিস থেকে। আপনারা আসুন, বসুন। সোফায় বসে চা খাচ্ছে। আর এমন সময় আমি তাদের দেখে একদম হতবাক হয়ে যাই। আমি দৌড়ে বাবা মায়ের কাছে আসি। মা বাবা বলে তাদের পায়ে ধরে সালাম করে বললাম, তোমরা কিভাবে আসলে? কিভাবে ঠিকানা পেলে? মা বলল, কেন? বৌমা তো বলল তুই নাকি আসতে বলেছিস। আমি একটু অবাক হয়ে নীলার চোখের দিকে তাকাই। নীলা বলল, রোহান তুমি না সকালে অফিসে যাওয়ার সময় বলেছো বাবা আমাকে খবর দিয়ে নিয়ে আসতে? ও, আমি তো ভুলে গিয়েছি। বাবা আমার হাতটি ধরে বলল, বাবা রোহান তুই কি আমাকে ক্ষমা করেছিস? বাবা, এটা কেমন কথা বললে তুমি? আমি তোমার ছেলে, তুমি আমাকে বড় করেছো। ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিচ্ছ কেন? নীলা, যাও বাবা মায়ের জন্য খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে নেই। বলে উঠে রুমের দিকে চলে গেলাম। নীলাও আমার পেছন পেছন আসে। নীলা আমার কোটটাই খুলে দিচ্ছে, আর আমি ওর চেহারার দিকে তাকিয়ে আছি আর বলছি, তুমি কেন এত যত্ন নাও আমার? আমাকে তো ভালো করে সময় দাও না। তুমি আমার স্বামী, তোমার যত্ন নেওয়া আমার দায়িত্ব। ভাবলাম বাবা মাকে দেখে তোমার ভালো লাগবে, তাই খবর দিয়ে নিয়ে আসলাম। বেশ ভালো করেছো তুমি। এটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ দিন। বাবা মাকে আর যেতে দিব না। ওনারা এখানেই থাকবে আমি যতদিন বাঁচবো। হ্যাঁ, আমিও বাবা মা পেয়ে যাব। শ্বশুর শাশুড়ির যত্ন নিতে পারবো। তুমি খুব ভালো মনের একজন বউ নীলা। এভাবে সবসময় পাশে থেকো আমার। হ্যাঁ, কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। তোমার কাছে, তোমার পাশেই থাকবো। আমি নীলাকে তখন জড়িয়ে ধরি। বাবা মা খাবারের পর রুমে বসে আছে। বাবা বলল, আমাদের রোহান কত বড় হয়েছে, কত বড় বাড়ি করেছে। আজ আমি ওর জন্য ধন্য। হ্যাঁ, আমিও জানতাম আমাদের ছেলে একদিন বড় হবে, নাম কামাবে। আমি সবসময় আমার ছেলের জন্য দোয়া করি। তখনই আমি আর নীলা এসে আমার বাবা মায়ের পাশে বসি। নীলা বলল, বাবা মা তোমরা কিন্তু আর যেতে পারবে না, তোমরা এখানেই থেকে যাবে। বাবা বলল, সেটা কেমন করে হয়? গ্রামে সবকিছু কে দেখবে? মা বলল, কিছুদিন থেকে আমরা চলে যাই। আমি বললাম, না, একদম না। গ্রামের সবকিছু বিক্রি করে দাও। তোমার ছেলে অনেক টাকা পয়সার মালিক এখন। আল্লাহর রহমতে কিছুর অভাব নেই এখন। হ্যাঁ বাবা, তোমার চেহারাটা দেখার জন্য হলেও আমরা এখানে থেকে যাব। বাবা মাকে আমি জড়িয়ে ধরি, আর এখানেই সুন্দর সুখী পরিবার দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। বিজয় ফুল বসে গল্প করছে। তারা এক একটা কথা বলছে আর হাসছে। এমন সময় বিজয়ের হঠাৎ মনে পড়ল তার বন্ধুর বাসায় পার্টিতে যেতে হবে। তাই বউকে বলল, ফুল আসলে আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। এখন চিন্তা করছি কথাটা তোমাকে বলবো কিনা। যদি তুমি কিছু মনে করো তাই বলছি না। কি কথা বলবে? বলবে না মানে কি? কি এমন কথা যে বলার জন্য এত ইতস্ত করছো? যা বলবে সরাসরি বলো। কথাটা আরো আগে তোমাকে বলা দরকার ছিল, তাই চিন্তা করছি থাক, আজ না, অন্যদিন। এত ভনিতা না করে সোজা বলে দিলেই তো হয়। এত কাহিনী করার কি আছে? আসলে আমার এক বন্ধুর বাসায় আজকে আমার একটা দাওয়াত ছিল, আমাদের যেতে বলেছে। আমিও তোমাকে নিয়ে যাব বলে কথা দিয়ে ফেলেছি। এখন তোমায় না নিয়ে গেলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি কি একবারও বলেছি তোমার সাথে আমি যাব না? চলো, কোথায় যেতে হবে চলো। যেতে বললে তো আর যাওয়া যায় না। তোমার তো আবার তৈরি হয়ে আসতে হবে। তুমি বসো, আমি রেডি হয়ে আসি। ফুল ভেতরে চলে গেল তৈরি হতে, আর বিজয় বসে কি যেন ভাবছে। এরই মাঝে মা কাজল এসে বলল, বৌমা কোথায়? মা, আমরা আমার এক বন্ধুর বাসায় বেড়াতে যাব, তাই ফুল রেডি হতে গেছে রুমে। ভালোই হবে, বিয়ের পর তো বৌমাকে তোর কোথাও নিয়ে যাওয়া হয়নি। ভালোই হবে, তাহলে আমি আজ রান্নার কাজ করে রাখি। কাজল ভেতরে চলে গেল। বিজয় তার রুমে গেল। বিজয় রুমে প্রবেশ করে দেখে ফুল খুব সুন্দর একটা শাড়ি পরেছে। বিজয় ফুলের পা থেকে মাথা অব্দি ভালো করে দেখে মাথা নাড়ে, আর মনে মনে কি যেন ভাবে। তখন ফুল বলে, এই শাড়িটা আমাকে ভালো লাগছে না, তাই না? দেখতে হবে না তুমি কার বউ। তোমাকে কার চোখে কেমন লাগবে জানি না, আমার চোখে সবার সেরা লাগতে হবে। দেখো, ম্যাচিং করে গহনা পরেছি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমার মনে
মনের মতো সাজতে। ফুল, একটা কাজ করো তো, শাড়িটা খুলে ফেলো, একটা সুন্দর 3 পিস পরো তো, তোমাকে 3 পিসে দারুণ মানাবে। আবার 3 পিস? শাড়িতে কি সমস্যা? ঠিক আছে, পড়ছি, তুমি ড্রয়িং রুমে যাও, আমি পরে আসছি। বিজয় রুম থেকে বের হয়ে সোফায় গিয়ে বসে। বিজয়ের মোবাইলে ফোন আসে। বিজয় ফোন রিসিভ করে বলে, তুই কি আসবি? আমিও আসবো। আচ্ছা রাখছি। ফোনটা কাটে। এরই মাঝে ফুল সুন্দর একটি 3 পিস পরে বিজয়ের সামনে আসে এবং বলে, এবার দেখো তো আমাকে কেমন লাগছে, ভালো করে দেখো তোমার মনের মতো হয়েছে কিনা। বিজয় ফুলকে আবার পা থেকে মাথা অব্দি দেখে বললে, অসাধারণ লাগছে তোমাকে, তবে এই কালারটা আমার অপছন্দ, তুমি অন্য একটা 3 পিস পরো। এটা হবে না। ফুল বিজয়ের কথা শুনে রাগে ফুলতে থাকে, কিন্তু কি আর করা, ফুল কিন্তু স্বামী ভক্ত নারী, তাই স্বামী মনে কষ্ট পাবে বলে আর কিছু বলছে না। ফুল বিজয়কে বলে, কোন 3 পিসটা পরবো? তুমি এসো আমার সাথে, তুমি দেখিয়ে দেবে, তারপর আমি ঠিক সেই 3 পিসটাই পরবো। একটা কাজ করো না, তুমি তো দেখতে খুব সুন্দর, কালো 3 পিসটাই পরো, তোমাকে খুব মানাবে। আমার কাছে তো অনেক কালো জামা আছে, কোন কালো জামাটা পরবো তুমি দেখিয়ে দাও, তাহলে আর কোনো ঝামেলা নেই। এসো আমার সাথে। একটা কাজ করো, তুমি ওইটার উপর দিয়ে বোরখা পরে ফেলো, আর কোনো ঝামেলা নেই। বিজয়, আসলে তুমি পেয়েছোটা কি, সার্কাসের জোকার? যাও না যাও। ফুল আর কোনো কথা না বলে চলে গেল তার রুমের ভেতর। বিজয় সোফায় গিয়ে বসে। কাজল ফুলের রুমের দিকে যাচ্ছে। এমন সময় ফুল রুম থেকে বের হতে কাজল বলে ওঠে, কে তুমি, কাকে চাও? ফুল দাঁড়ায় এবং মুখটা খুলে মায়ের কাছে এসে বলে, আমি তোমার গুণধর একমাত্র ছেলের একমাত্র বউ, নাম ফুল। বৌমা, আমি তো তোমাকে চিনতেই পারিনি, তোমার এই অবস্থা কেন? মা, আমাকে তো তোমার ছেলে রীতিমতো চিড়িয়াখানার জন্তু বানিয়ে ফেলেছে, এখন অব্দি কটা পোশাক বদল করেছি জানেন? ঘটনা হলো আমার বিজয় তোমাকে অনেক ভালোবাসে, তাই হয়তো। যাও যাও। সে আবার বসে আছে। ফুল আর কোনো কথা না বলে চলে গেল। বিজয়ের সামনে এসে বলল, দেখো তোমার পছন্দ হলো এবার? বিজয় মুখ ফুটে কোনো কথা বলল না, শুধু ফুলকে দেখেই যাচ্ছে আর ভাবছে, আমার বউ ফুল দেখতে এত সুন্দর না, এই বোরখা পরাতে তার শরীরের ছোট ছোট অংশগুলো বাইরের লোকজন দেখছে না, দারুণ লাগছে, চলো দেরি হয়ে। বিজয় অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে। ফুল বিজয়কে বলল, তোমার কি কিছু লাগবে? না লাগবে না, লাগলেও আমার কাজ আমি করে নিব। কি এমন করেছি যে আমার সাথে রাগ করে কথা বলছো? তোমার সাথে আদর করে কথা বলার কি আছে বুঝলাম না। আমার সাথে আদর করে কথা না বললেও রাগ করে কথা বলার মতো কোনো কাজ তো আমি করিনি। কেউ যদি জেগে জেগে ঘুমোয় তাহলে তাকে কেউ জাগাতে পারে না। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যা বলার সরাসরি বলতে হয়। এত সময় নেই যে তোমার সাথে অযথা বকবক করব, আমি গেলাম। বিজয় আর কোনো কথা না বলে বাহিরে চলে যায়। ফুল চিন্তা করে, বিজয় কি কারণে এত কিছু বলে গেল তা আমার এখনো বোধগম্য হয়নি। আমাদের মাঝে তো তেমন কোনো ঝুট ঝামেলাও হয়নি, তাহলে কেন এমন করলো বিজয়? না, আর ভাবতে পারছি না। ফুল ভেতরে চলে গেল। ফুল সোফায় বসে রিমোট দিয়ে টিভি দেখছে, বেশ মজা করে টিভি দেখছে। এরই মাঝে বিজয়ের মা কাজল এসে বলল, বৌমা তুমি তো এখানে বসে আরাম করে টিভি দেখছো, আর ওদিকে টেবিলে দেখলাম নাস্তা টেবিলে পড়ে আছে, তাহলে কি আমার ছেলে বিজয় নাস্তা না করে অফিসে চলে গেছে? বলছি আমি আপনার ছেলের জন্য টেবিলে নাস্তা তৈরি করে দিয়ে আমি কাজ করছিলাম, রুমে গিয়ে দেখি বিজয় নাস্তা না করে চলে যাচ্ছে। আমি বলাতে আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে, হয়তো কোনো কারণে তার মন মেজাজ খারাপ। রুমের সোফায় বসে টিভিটা অন করে আয়েশ করে টিভি দেখতে লাগলো। পুনরায় কলিং বেলটা বেজে উঠলো। বাহার উঠে গিয়ে দরজাটা খুলে দিল। আর কেউ নয়, তার স্ত্রী নিশি এসেছে। মেয়েটাকে আজ খুব খুশি খুশি লাগছে, হাতে অনেক শপিং ব্যাগ। ঘরে ঢুকে সোফার উপর শপিং ব্যাগগুলো রেখে বাহারকে জড়িয়ে ধরলো। বাহার কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, আজ আমার জানটাকে এত খুশি খুশি লাগছে যে? ব্যাপারটা কি? নিশি তাকে বলল, গেস করো তো কি হতে পারে? আজ আমি অনেক খুশি। তা তো আমার বউটার মুখ দেখেই বুঝতে পারছি, আজ আমার বউটা খুব খুশি। কিন্তু সোনা, তুমি যদি না বলো তাহলে বুঝবো কি করে? পুনরায় বাহারকে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল ভাবে বলল, জান আমার প্রমোশন হয়েছে। প্রমোশনের কথাটা শুনে বাহারও অনেক খুশি হলো আর বলল, ওয়াও জান তাই, তাহলে তো ভালোই হলো। নিশি পাইচারি করতে করতে বলতে লাগলো, হ্যাঁ সোনা, জানো আমি তো অনেক খুশি হয়েছি। আমার কলিগ নুসরাত তো হিংসা শুরু করে দিয়েছে আমার সাথে, যখন শুনলো আমার প্রমোশন হয়েছে। রাকিব স্যার তো আমার কেবিনে এসে আমাকে অভিনন্দন জানিয়ে গেলেন। নিশি সামনে বলেই চলেছে তার কথাগুলো, আর বাহার মুচকি হেসে হেসে তার কথাগুলো শুনছে। হঠাৎ চোখ পড়ল নিশির পর্নের পায়জামার দিকে। নিশির পায়জামার দিকে তাকিয়ে বাহারের হাসি মুখ নিমেষেই যেন মলিন হয়ে গেল, কারণ নিশির পাজামাটা উল্টো। নিশি কথা বলেই যাচ্ছে আর বাহার ঘামছে। কথার ফাঁকে নিশি হঠাৎ খেয়াল করলো বাহার খুব ঘামছে। তা দেখে নিশি বলল, কি হলো, তুমি এভাবে ঘামছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? বাহার নিশির কথা জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো, তুমি কি এখন সরাসরি অফিস থেকে আসছো? হ্যাঁ, অফিস থেকে নয়তো কোথা থেকে আসবো? বাহার আর কোনো কথা না বলে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। কাশেম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে অল্প বেতনে, মধ্যবিত্ত পরিবার। কাশেম যা রোজগার করে তা দিয়ে তাদের সংসার চলে। তাদের সংসার বলতে তারা দুজন মানুষ, কাশেম ও তার বিধবা পুত্রবধূ নোভা। কাশেমের ছেলে জসিম মারা যাওয়ার পর নোভার বাবার বাড়ি থেকে অনেক ভালো বিয়ের প্রস্তাব এনেছিল। নোভার এক কথা, মানুষের বিয়ে একবারই হয়, আর আমি যদি চলে যাই আমার শ্বশুর তো একা হয়ে যাবে, আমরা বাপ মেয়ে একসাথেই থাকবো, আমার বিয়ে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। নোভা মেয়েটি দেখতে চাঁদের মতো সুন্দর। তার শ্বশুর কাশেম চাকরিতে যায়, নোভা বাসায়
থাকে সারাদিন, প্রয়োজন ছাড়া বাইরে যায় না। প্রতিদিনের মতো আজও কাশেম চাকরিতে চলে যায়। নোভা, তোর জন্য কিছু আনতে হবে? না বাবা, আমার জন্য কিছু আনতে হবে না, তুমি আসলেই হবে। আছে বিজয়। বিজয়ের চোখে মুখে ভয়ের ছাপ। হয়তো একটু পরে অফিসার এসে আমাকে মারতে শুরু করবে। বিজয় কি করবে বুঝতে পারছে না। যেমন চিন্তা তেমন কাজ। একজন অফিসার এসে তার চুলের মুঠি ধরে বলল, তোকে এই বাসা থেকে বের হতে দেখা গেছে, তুই নোভার সাথে কি কি করেছিস বল। না হয় আরো অনেক থেরাপি আছে, তা প্রয়োগ করব। স্যার, আমি তো দুধ দিয়ে চলে এসেছি, আমি তো জানি না কে কি করেছে। তুই সত্যি করে বল, না হয় এমন ডলা দিব বাপের নাম ভুলে যাবি। বল বলছি। স্যার, আমি কিছুই করি না, তোকে এইভাবে হবে না। ইলেকট্রিক শক দিলে তখন পিরপির করে সব সত্য কথা বের হয়ে আসবে। সেন্ট্রি, তারের ব্যবস্থা করুন তো। না স্যার, তা করবেন না। তাহলে যা যা হয়েছে সব খুলে বল। আমি তো জানি ঠেলার নাম বাবাজি। স্যার, আমি একদিন দুধ দিতে তাদের বাসায় গিয়ে তাদের বাবা মায়েকে ঝগড়া করতে শুনেছি। আমি বুঝতে পেরেছি তুই মিথ্যা বলছিস। আবারও তাকে মারতে থাকে। বলছি আমাকে আর মারবেন না। একদিন কাশেম চাকরিতে বের হবে, এমন সময় দরজায় আওয়াজ করছে। কাশেম ডাক দিল, কে? ভেতরে এসো, দরজা খোলা আছে। ভেতরে আসে দুধওয়ালা বিজয়। আমি দুধ দিতে আসলাম। কাল আমাকে বলেছেন আজ থেকে প্রতিদিন আপনার বাসায় দুধ দিতে, তাই দুধ নিয়ে আসলাম। ঠিক আছে, আমি তো এখন চাকরিতে চলে যাচ্ছি। মা, নোভা, দুধগুলো নিয়ে যাও তো, আমার দেরি হয়ে যাচ্ছে। কাশেম বাহিরে চলে গেল। বিজয় বাসার চারিদিকে তাকায়। এরই মাঝে নোভা একটি পাত্র নিয়ে আসে দুধ নিতে। বিজয় নোভার দিকে হা করে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়ে সে খুব কম দেখেছে। যত দেখে আরো দেখতে মন চাইছে। হা করে কি দেখছেন? দুধ দিয়ে চলে যান। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ তাই তো, এই নিন দুধ। আপনার নাম কি? কেন, আমার নাম দিয়ে তোমার কাজ কি? না মানে আমাকে তো দুধ দিতে আসতে হবে, কাউকে না কাউকে তো ডাকতে হবে। তাই বললাম চাচা বাইরে চলে গেলে, এই কারণে নামটা বলতে বলছি। ও আচ্ছা, আমার নাম নোভা, আমাকে আপু বলেও ডাকতে পারো। বা সুন্দর নাম তো। আপনি যেমন সুন্দর আপনার নামও তেমন সুন্দর। বাসায় আপনারা কজন থাকেন? আমার বাবা আর আমি, আমরা দুজন থাকি। ঠিক আছে, তাহলে আজ আমি আসি। তা চলে যাও না, তোমাকে কেউ ধরে রেখেছে নাকি? দুধালা কোনো কথা না বলে বের হয়ে যায়। পরদিন বিকালবেলা কাশেম বাসায় ঢুকবে, এমন সময় অপর দিক থেকে বিজয় আসে। কাশেমকে দেখে বিজয় দাঁড় করিয়ে বলে, চাচা আমার দুধের টাকাটা দিলে ভালো হয়, আমি একটু সমস্যায় আছি। আমি আসলে দুধ বাকিতে বিক্রি করি না, শুধু আপনার কারণে ওখানে বাকিতে দেই। তা আমি জানি, আমিও বাকি রাখতাম না। আমার এই মাসের বেতন এখনো হয়নি তো, তাই তোমার দুধের টাকা বাকি পড়ে গেছে। চাচা কিছু মনে করবেন না, আমার টাকাটা বেশ প্রয়োজন ছিল, তাই আপনাকে বলেছি। কি আর করা, বেতন যেহেতু হয়নি পরে হলেও দিবেন। চাচা দুধ কি দিব নাকি বন্ধ করে দিব? বন্ধ করবে কেন? দুধ তো আর আমি খাই না, আমার মেয়েটা একটু দুর্বল তো, তাই দুধটা আমার মেয়েই খায়। আমি বলছি বেতন হবার সাথে সাথে আগে তোমার টাকাটা দিয়ে আসবো। ঠিক আছে চাচা। যে যার মতো করে চলে গেল। নোভা গোসল করে মাথায় টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় তার সামনে বিজয় দাঁড়িয়ে আছে। লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বিজয় তার এই সৌন্দর্য দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে না। সে নোভার দিকে এগিয়ে আসতে থাকে। সে যতটা সামনের দিকে এগিয়ে আসে নোভা তত পেছনের দিকে যায়। এক পর্যায়ে সে দেওয়ালে গিয়ে থাকে। এসে ভাবছে, হায় হায়, রাগের মাথায় তো মেরে ফেলেছি, এখন কি হবে? যদি থানা পুলিশ হয় আমার তো জেল হবে, না না ফাঁসিও হতে পারে। তাহলে লাশটি গুম করে ফেলি। আমার মাথায় এখন কোনো কিছু কাজ করছে না। না না, এখানে বসে থাকলেও বিপদে পড়বো। না না, দূরে কোথাও পালিয়ে যেতে হবে। বিজয় দ্রুত বের হয়ে যায়। এখন তুই কি নিজেকে বাঁচাতে পারবি? স্যার আমি তো বুঝতে পারিনি, রাগের মাথায় কাজটা করে ফেলেছি, আমাকে বাঁচান। এসব তো আমার হাতে নেই। আমার কাজ তোকে আদালতে প্রেরণ করা, তোর বিচার হবে আদালতে। ফাঁসি হলে ফাঁসি, জেল হলে জেল। বিজয় ভাবছে কিভাবে কি হয়ে গেল। সেন্ট্রি, নোভার বাবাকে নিয়ে এসো। সেন্ট্রি কাশেমকে নিয়ে আসে। আপনি বাসায় চলে যান, আপনার মেয়ের লাশ আমরা আপনার বাসায় পাঠিয়ে দেবো ময়না তদন্তের পর। কি মজা কি মজা, আমার মেয়ে আমার বাড়িতে যাবে, আপনারাও আসবেন আমার নোভার বিয়েতে। সে পাগলামি করতে থাকে। আমি বিজয়ের শারীরিক চাহিদা মেটানোর পর ক্লান্ত হয়ে শুয়ে থাকি। এমন সময় দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে তাকাতেই দেখি বিজয়ের বন্ধু রাজু রুমে প্রবেশ করে খাটের পাশে এসে দাঁড়ায়। আর হঠাৎ আমি রাজুকে দেখে খুব অবাক হয়ে উঠে বসি। আর রাজুর দিকে তাকিয়ে বিজয় হাসছে। আমি অবাক হয়ে বিজয়কে বললাম, বিজয়, রাজু এখানে কেন? বিজয় হেসে বলল, ভাবি ওরও চাহিদা একটাই, তোমাকে কাছে পাওয়া। কথাটা বলেই বিজয় বিছানা থেকে উঠে গেল। আমি উঠতে পারছি না লজ্জায়, কারণ আমার শরীরে তেমন কাপড় নেই, গায়ে চাদর জড়ানো, তাই বিছানায় বসে আছি। এমন সময় রাজু বিছানায় বসতে বসতে বলল, কি ভাবি আমাকে পছন্দ হয়নি? দেখো রাজু, তোমাকে অনুরোধ করে বলছি, আমাকে ছেড়ে দাও, দেখি ভাবি কি করা যায়, আগে একটু ওয়াশরুম থেকে আসি। বলে রাজু ওয়াশরুমের দিকে চলে যায়। আমি ভাবলাম এই সুযোগে কাপড় পরে নিই। রাজু বের হয়ে খাটের কাছে এসে দেখে আমি কাপড় পরে নিয়েছি। আমাকে কাপড় পরা দেখে রাজু বলল, ভাবি আর কি ইচ্ছা নেই করার? আমি রাজুকে অনুরোধের সুরে বললাম, কেন এমন করছিস তোরা আমার সাথে? রাজু বলল, ভাবি তুমি ভাইয়াকে ঠকিয়ে বিজয়কে খুশি করতে পারো, তো আমি কি দোষ করেছি শুনি? তারপর আমি রাজুর কোনো কথা না শুনে বিছানা থেকে নেমে গেলাম। সরি রাজু, আমি তোমার সাথে এসব করতে পারবো না। আচ্ছা তাই নাকি, তাহলে এটা কি করব? বলে মোবাইল নিয়ে একটা ভিডিও বের করে আমার সামনে রাখে। আমি ভিডিওটা দেখার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে
মাটি সরে যায়, কারণ ভিডিওটা ছিল আমার আর বিজয়ের। এমন মুহূর্তে আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি জানতাম বিজয় বাজে ছেলে, কিন্তু এতটা বাজে সেটা বুঝিনি। আমি কাঁদছি আর এসব বলছি আমার স্বামী রেজাউলকে। মাথা নিচু করে উপরে তুলে রেজাউল বলল, আচ্ছা তারপর কি হলো? তারপর আর কি, আমি বনে গেলাম ওদের হাতের পুতুল। তারপর থেকে ওরা যখন যেভাবে ডাকতো আমাকে যেতে হতো। বিশ্বাস করো রেজাউল, আমি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে কখন যে ওদের চাহিদা হয়ে গেছি বুঝতেও পারিনি। আমি অনেকবার ওদের কাছে মাপ চেয়েছি, কিন্তু ওরা এতটুকু মায়া করেনি আমাকে। আমি ওদের সাথে 7 দিন দেখা না করলেই ওরা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। রেজাউল এই মুহূর্তে কি বলবে ঠিক বুঝতে পারছে না। এমন সময় মোবাইলে দেখে সে 11টা বেজে গেছে। তাই আমাকে সে বলল, অনেক রাত হয়েছে ফুল, ঘুমিয়ে পড়ো। আমি রেজাউলের কথা শুনে পুতুলের মতো বসে আছি, আর কোনো কথা বলতে পারছি না। তারপর রেজাউল আবারও বলল, কি হলো, ঘুমোবে না? তাহলে আমি ঘুমিয়ে পড়লাম বলে রেজাউল শুয়ে পড়ল। রেজাউল শুয়ে শুয়ে ভাবছে, কি আমি বাবা হবার ক্ষমতা রাখি না? আমি বাবা হতে অক্ষম? জিহাদ আমার ছেলে না? না না, আমি এটা মানি না, কোনোদিনও মানবো না। জিহাদ আমারই ছেলে, আর আমি জিহাদের বাবা। আমি জিহাদকে ছাড়া থাকতে পারবো না। আর কি প্রমাণ আছে? ফুল সব সত্যি বলছে? এটাও তো হতে পারে ফুল তার পাপ ঢাকার জন্য আমাকে দোষ দিচ্ছে। না, ফুলকে আর বিশ্বাস করা যাবে না। এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে গেল, কিন্তু রেজাউলের ঘুম আসছে না। হঠাৎ রেজাউল বুঝতে পারে কেউ ওর পায়ের কাছে বসে আছে, পা ধরে আছে। রেজাউল তাকিয়ে দেখে এটা আর কেউ না, ফুল। ছাড়ো ফুল, আমার পা ছাড়ো। রেজাউল, তুমি আমাকে মাফ করতে পারবে না? ফুল, রাত অনেক হয়েছে, এখন ওঠো আর ঘুমিয়ে পড়ো, আগামীকাল কথা হবে। এখন পা ছাড়ো আমার। না রেজাউল, তুমি না বলা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। ফুল প্লিজ, পাগলামি করো না। না, আমি পাগলামি করছি না। রেজাউল প্লিজ, আমার জন্য না হলেও জিহাদের জন্য হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। ফুল, ঘুমাও এখন, আর আমি সবকিছুই ছেড়ে দিব। অন্য কোথাও চলে যাবো আমি, অনেক দূরে। নেবে না আমায় রেজাউল তোমার সাথে? ফুল, এখন এসব বলার সময় নয়, ঘুমিয়ে পড়ো বলেই পা ছাড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে রেজাউল। আমি বসে বসে কাঁদছি। সকাল ঠিক 9টা বাজে। ঘুম ভাঙে রেজাউলের। রেজাউল বিছানা থেকে উঠে দেখে ফুল ফ্লোরে বিছানা করে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে ফুলকে, একদম নিষ্পাপ শিশুর মতো। আমি উঠে ওয়াশরুমের দিকে চলে যাই। রেজাউল রেডি হয়ে অফিসে যেতে বের হবে, তখনই আমি পেছন পেছন গেলাম। আমাকে দেখে রেজাউল বলল, কিছু বলবে? না, তুমি যাও, অফিস থেকে আসলে বলবো। আচ্ছা বলেই চলে গেল রেজাউল। বিকালবেলা রেজাউল খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরে দেখে ফুল সোফায় বসে অন্যমনস্ক হয়ে কার সাথে যেন কথা বলছে, হয়তো রাজু অথবা বিজয় হবে। তাই রেজাউল আর কিছু না বলেই সোজা চলে গেল। হঠাৎ রাজু এসে চিৎকার দিয়ে বলল, কই আমার ছেলেকে ফেরত দাও। কথাটি শুনে রেজাউল রুম থেকে বের হয়ে এসে দেখে রাজু ও ফুল। রাজুকে দেখে রেজাউল বলল, কি ব্যাপার রাজু, কি হয়েছে? আমি আমার ছেলেকে নিতে এসেছি ভাইয়া। তোর ছেলে মানে? হ্যাঁ আমার ছেলে। কে তোর ছেলে? কেন? জিহাদ। জিহাদ আমার ছেলে। আমি বললাম, না জিহাদ তোর ছেলে না, ও রেজাউলের ছেলে। রেজাউল ভাইয়ের ছেলে? উনি তো বাবাই হতে পারবে না, তাহলে ছেলে কোথা থেকে আসবে? কথাটা শুনেই রেজাউল মাথা নিচু করে ফেললো। কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না সে। আমি তখন ফুপিয়ে বললাম, এই কে বলেছে তোকে রেজাউল বাবা হতে পারবে না? কেন? নীলা বলেছে আমাকে। হঠাৎ রাজুর মুখে নীলার কথা শুনে রেজাউল আর আমি দুজনেই অবাক, কারণ এই বিষয়টা শুধু রেজাউল আর ফুল জানে। তাহলে নীলা কি করে জানলো? এটা কি করে সম্ভব? তখন দুজনেই নীরব হয়ে যায়। কিছুক্ষণ পর আমি বললাম, কি কে বলেছে তোকে? নীলা। কেন? যে বলেছে তা তো বললামই। আর এটাও বলেছে যে রেজাউল ভাইয়া কোনোদিন বাবা হতে পারবে না। এবার আমি পুরো হতভম্ব হয়ে গেলাম, কারণ এসব নিয়ে আমি রেজাউলের সাথে গতকাল রাতে কথা বলেছি, আর এরই মধ্যে নীলা জেনে গেল। কিন্তু কিভাবে? ওদিকে রেজাউল মাথা নিচু করে ভাবছে, এটাই ছিল আমার প্রাপ্য। আমার স্ত্রী থেকে সন্তানের দাবি করছে তার প্রেমিক, সেটাও আমার মুখের উপর। একজন পুরুষের কাছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আমি বললাম, দেখ রাজু, আমি ঠিক জানি না নীলা তোকে কি এবং কেন বলেছে, তবে সত্যি এটাই যে জিহাদ রেজাউলের ছেলে। রাজু হাসতে হাসতে বলল, যে কোনোদিন বাবাই হতে পারবে না সে জিহাদের বাবা কিভাবে সম্ভব? দেখ রাজু, আমরা এমনিতেই ঝামেলার মধ্যে আছি, তাই তুই চলে যা বলছি এখন। ভাবি, আমি এখানে থাকতে আসিনি, জিহাদকে দাও, আমি চলে যাচ্ছি। এদিকে রেজাউল এখনো চুপ, কারণ রেজাউল এখনো বুঝতে পারছে না নীলা এসব জানলো কিভাবে। আর যেখানে আমি কিনা শুনলাম গতকাল রাত্রে যে আমি নাকি বাবা হতে পারবো না, যদিও আমি এটা মানি না যে আমি বাবা হতে পারবো না, আর অবশ্য না মানার কারণও আছে। দেখ রাজু, জিহাদকে তুই কোনোদিনই পাবি না, কারণ জিহাদ আমার আর রেজাউলের ছেলে, আর তুই এটা মেনে নে এবং এখান থেকে চলে যা। ভাবি, আমি জিহাদকে না নিয়ে কোথাও যাব না। আচ্ছা, কি প্রমাণ আছে যে জিহাদ তোর ছেলে? যে এত বড় গলা করে তুই বলছিস জিহাদ তোরই ছেলে? প্রমাণ আমি নিজেই, আর নীলা। আর ভাইয়া, তুমি কেমন পুরুষ, তুমি অন্য কারো ছেলেকে নিজের ছেলে বলো? রেজাউল বলল, দেখ রাজু, আমি তোকে এই বিষয়ে এক্ষুনি কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, আমি বাবা হতে অক্ষম না, এটা জেনে রাখিস। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ জিহাদ তোমার ছেলে? তারপর রেজাউল কিছু বলতে যাবে, তখনই আমি বললাম, রাজু তুই যাবি এখান থেকে, নাকি দারোয়ান দিয়ে বের করে দিব? ঠিক আছে, আমি যাচ্ছি, তবে হ্যাঁ, আমি যাচ্ছি বলে এটা ভেবো না যে আমি হাল ছেড়ে দিয়েছি। জিহাদ আমার ছেলে, আর আমি ওকে নিয়েই যাব। এই বলে চলে গেল রাজু। এদিকে রেজাউল সোফায় বসে পড়ল, আর আমি ঠায় দাঁড়িয়ে আছি। সন্ধ্যাবেলায় জিহাদের প্রাইভেট শেষ। জিহাদকে পিক করে বাসায় নিয়ে আসে নীলা, আর জিহাদ বাসায় ঢুকেই আব্বু বলে দৌড়ে গিয়ে রেজাউলের কোলে উঠে গালে চুমু দিয়ে বলল, কি হয়েছে আব্বু, তোমার মন খারাপ কেন? না আব্বু, ও কিছু না। তোমার প্রাইভেট কেমন হলো? ভালো আব্বু,
রেজাউল মনে মনে ভাবছে জিহাদের কাছে আসলেই আমার মন ভরে যায়, আমার সব শূন্যতা দূর হয়ে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায় ওর মুখটা দেখলে। ও আমার কাছে আসলেই যেন আমি সব ভুলে যাই। তাহলে কি করে জিহাদ আমার ছেলে না হয়? আর অন্য কারো ছেলের প্রতি তো এরকম ফিলিংস আসার কথা না, আর আসবেও না। ওদিকে আমি এবং নীলা দুজনেই দাঁড়িয়ে থেকে জিহাদ আর রেজাউলকে দেখছি। তারপর আমি বললাম, নীলা একটা কথা। জি ভাবি বলুন। জিহাদ বাবা তুমি তোমার আব্বুর সাথে রুমে যাও, আমি আসছি কেমন? রেজাউলও বুঝতে পারলো আমি কি মিন করছি, তাই ও জিহাদকে নিয়ে রুমে চলে যায়। নীলাকে নিয়ে সোফায় বসলাম আর বললাম, এবার বল নীলা, আমি তোর কি ক্ষতি করেছি যার জন্য তুই আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছিস? নীলা অবাক হয়ে বলল, ক্ষতি মানে? দেখ নীলা, এখন নেকা সাজার চেষ্টা করিস না। তুই রাজুকে কি জন্য বলেছিস যে রাজু জিহাদের বাবা? ভাবি আপনি কি বলছেন এসব? আপনি ঠিক আছেন তো? পানি খাবেন নাকি ভাইয়া কিছু বলেছে? দেখ নীলা, আমি জানি তুই গভীর জলের মাছ, আর তুই আর রাজু মিলে নিশ্চয়ই কিছু একটা করেছিস। সেটা এতদিনে না বুঝলেও আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আমাকে শুধু এটা বল, তুই এসব করছিস কেন? কেন আমার সংসারটা ভাঙতে চাচ্ছিস? আর হ্যাঁ, আমি জানি আসল দোষটা আমার, আমি দোষী। আমি রাজুর কাছে গিয়েছিলাম নিজের চাহিদা মেটানোর জন্য, কিন্তু সেটার সাথে জিহাদের সম্পর্ক কি? আর এসব আমি রেজাউলের সাথে প্রায় সবকিছু ঠিক করে নিয়েছিলাম। আমি জানতাম রেজাউল আর যাই করুক না কেন আমাদের কখনো ছেড়ে যাবে না, এ বিশ্বাসটা আমার ছিল। কারণ রেজাউল জিহাদ আর আমাকে অনেক ভালোবাসে, আর রেজাউল কোনো কারণেই জিহাদকে হারাতে চায় না। তাহলে তুই মিটে যাওয়া ঝামেলা কেন আবার নতুন করে শুরু করলি? তুই কি বুঝতে পারছিস না তুই আমার সাথে আরো দুইটা জীবন নষ্ট করছিস? আর তুই একবারও রেজাউলের মুখের দিকে তাকিয়ে দেখেছিস? কি দোষ ছিল ওর? ওকে কেন কষ্ট দিতে চাচ্ছিস তুই? তোকে তো বোন ডেকেছিলাম আমি, তাহলে কেন? ভাবি বিশ্বাস করুন, আমি সত্যি কিছু বুঝতে পারছি না আপনি এসব আমাকে কেন বলছেন। আর আমি এখন যাই, আমার মাথা ব্যথা করছে আর আমার অনেক কাজও আছে। এটা বলেই চলে যায় নীলা। আমিও আর ওকে আটকানোর চেষ্টা করলাম না, কারণ সত্যের উপর কোনো জুলুম চলে না, সে তার আপন গতিতেই চলে। রুমে রাত 11টার দিকে রেজাউল না ঘুমিয়ে বেলকনির দরজায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আমি পাশে গিয়ে বললাম, ঘুমাবে না রেজাউল? জিহাদ ঘুমিয়েছে? হ্যাঁ, আমি ওকে ঘুমিয়ে দিয়ে আসলাম। ও আচ্ছা, তুমিও শুয়ে পড়ো। ওকে, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা ফুল, রাজু কি জিহাদকে নিয়ে যাবে? না রেজাউল, আমি ওকে জিহাদকে নিয়ে যেতে দেব না। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে রেজাউল বলল, জিহাদকে ছাড়া আমি বাঁচবো না ফুল। আর আমি এটা মানি না যে নীলা আমার মেয়ে না, জিহাদ আমার ছেলে না। আর দেখেছো তুমি ফুল, তুমি সামান্য তোমার ইচ্ছা চাহিদা মেটাতে গিয়ে নিজের সাথে আমাদেরও কোথায় দাঁড় করিয়েছো। আচ্ছা ফুল, তুমি কি জানো নীলা এসব কেন করছে? কেন নীলা রাজুকে উস্কে দিচ্ছে এসব বলে? না, আর আমিও এই বিষয়টা এখনো বুঝতে পারছি না নীলা এসব করছে কেন। টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। এসো, দুজনে বিছানার দিকে চলে আসো। দুজনেই ঘুমিয়ে আছি, আর রেজাউল ভাবছে সত্যি কি জিহাদের বাবা না? আর এই প্রশ্নটার সাথে আরো একটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো কাজল। হ্যাঁ, কাজল সেদিন তাহলে কার বাচ্চার কথা বলেছিল আমায়? লিজার বিয়ে হয়েছে বছর 2 হয়েছে। লিজার গর্ভে রাজের সন্তান ধীরে ধীরে বড় হতে চলেছে। 4 মাস হলো। রাজের মা রাহেলা বেশ খুশি, তাদের ঘরের নতুন মেহমান আসবে। তাই রাহেলা লিজাকে একটু বেশি সময় দেয় আর একটু চোখে চোখে রাখে, যাতে কোনো বিপদ না হয় লিজার। আজও রাহেলা লিজাকে সোফায় বসিয়ে মাথার উকুন বেছে দিচ্ছে। এমন সময় রাজ বাইরে যেতে, কিরে এ সময় কোথায় যাচ্ছিস? মা, একটু বাইরে যাবার দরকার ছিল, খুব তাড়াতাড়ি চলে আসবো, না গেলে হয় না। তখন লিজা বলে, মা যেতে দাও, একটু বাহির থেকে ঘুরে আসলে ভালো লাগবে। আচ্ছা, তোমার কিছু লাগবে মা? না রে, আমার তেমন কিছু লাগবে না। বৌমার কিছু লাগবে কিনা জানি না, তোমার কিছু লাগলে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। বেশ, তোমার যদি কিছু খেতে মন চায় তাহলে তুমি যা আনবে আমি তাই গ্রহণ করব। ঠিক আছে, আমার মন যা চায় আমি কিন্তু তাই নিয়ে আসবো। রাজ বাহিরে চলে গেল। লিজা মনে মনে ভাবছে, টক খেতে খুব ইচ্ছা করছে, রাজকে বলতে পারিনি। যাক, রাজ যেটা আনবে সেটাই আমার খেতে মন চেয়েছে বলবো, তাহলে আমার স্বামী খুব খুশি হয়ে যাবে। তারপর বলবো আমার টক খাবারের কথা। রাতে বিছানায় শুয়ে আছে রাত, খাটে হেলান দিয়ে চিন্তা করছে, এভাবে শুয়ে বসে কাটালে তো আর চলবে না, কাল থেকে অফিস করব। এরই মাঝে লিজা এসে রাজের পাশে বসে। রাজ লিজাকে জড়িয়ে ধরে বলে, এখন কেমন লাগছে? কেন এমন প্রশ্ন করছো কেন? কোনো কারণ নেই, আমার মন চেয়েছে তাই বলেছি। প্রথম বাচ্চার মা হচ্ছ, কেমন লাগছে জানতে চাইলাম। তা অবশ্য ঠিক বলেছো, আমার একটু ভয় ভয় লাগছে জানো, তুমি সবসময় আমার কাছে কাছে আছো তো, তাই একটু সাহস পাই আর কি। আচ্ছা শোনো, ছেলে মানুষ সবসময় বাসায় বসে থাকলে মনে হয় কারাগারে আছি। কেন তোমার এমন লাগবে কেন? কাল থেকে তুমি বাহিরে তোমার ব্যবসা বাণিজ্যে চলে যাবে, বাসায় একটু তাড়াতাড়ি চলে আসলেই হবে আর কি। তা ঠিক আছে, আর একটা জিনিস করতে মন চাইছে। কি মন চাইছে? তোমার মনে তো চাই চাই কেন রে বাবা? মনকে বোঝাতে পারো না? মনকে অনেক বুঝিয়েছি, সে কিছুতেই আমার কথা শোনে না। চলো না। কোথায় যাবো এত রাতে? আরে কোথাও যেতে হবে না, চলো শুয়ে পড়ি। বুঝেছি, তোমার দুষ্টু কোকিল ডাকছে তাই না? আগে আমাদের সন্তান দুনিয়াতে আসুক, তারপর তোমার দুষ্টু কোকিলকে জাগাবে, এর আগে নয়, বুঝেছো? রাজের মন খারাপ হয়ে গেল। পরদিন রাজ বাহির থেকে এসে
লিজাকে খুঁজতে কিচেনে চলে গেল। গিয়ে দেখে লিজা কিচেনে কাজ করছে। রাজ পেছন থেকে গিয়ে লিজাকে জড়িয়ে ধরে বলল, জান, আজ অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমার যা ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছা করছে তোমাকে কোলে তুলে নাচাতে, কিন্তু ডাক্তারের বারণ আছে বলে পারছি না। আজকে তোমার ছোঁয়াটা কেমন জানি লাগছে আমার। রাজ এবার কনফার্ম হলো যে সে লিজা নয়, তাই ওকে ছেড়ে দিয়ে দেখে সে লিজা নয়, অন্য মেয়ে। বলে, তো তুমি কে? আমার বাসায় আমার লিজার শাড়ি পরে আছো কেন? আমার বউ কোথায়? লিজা, লিজা তুমি কোথায়? লিজা আসলে রাজ লিজাকে জড়িয়ে ধরে বলে, এই মেয়েকে তোমার শাড়ি পরে আছে কেন? আরে সে আমার প্রিয় বান্ধবী নদী, যার কথা তোমাকে সবসময় বলতাম। সেটা না হয় ঠিক আছে, সে তোমার শাড়ি পরে কিচেনে এসে কাজ করছে কেন? করবে না, সে তো এসেছে আমাকে সাহায্য করতে, আমি আসতে বলেছি। আরে ভয় পেয়েছেন নাকি? আমি সারা জীবন আপনাদের বাসায় থেকে যাব না দুলা ভাই, আপনাদের সন্তান আসলেই আমি চলে যাব। আপনারা রুমে যান, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। লিজা ও রাজ রুমে চলে গেল। পরদিন রাজ সোফায় বসে পত্রিকা পড়ছে। নদী এক কাপ চা নিয়ে রাজের সামনে ধরে বলে, এই নিন আপনার চা। লিজা কোথায়? তুমি চা নিয়ে এলে? ও মা, আমি এনেছি বলে কি চা নিবেন না? ধরুন, চাটা ঠান্ডা হয়ে গেলে তো চা পান করে মজা পাবেন না দুলা ভাই। রাজার কোনো কথা না বলে চাটা নিয়ে চুমুক দিয়ে বলে, বাহ, চাটা তো তুমি দারুণ বানিয়েছো। আমিও কিন্তু দারুণ, নজর করে দেখলে বুঝতে পারবেন। কিছু বলছো? না, বলছি দুলা ভাই আর কি কিছু লাগবে কিনা? আমি হাজির আছি আপনার সেবা করার জন্য। তোমার বান্ধবী কোথায়? আরে বাবা, আমার মতো সুন্দরী শালী পাশে থাকতে কেউ কি বউয়ের খোঁজ করে নাকি? তাই বুঝি তুমি কি নিজেকে সুন্দরী দাবি করো? নয়তো কি, পরীক্ষা করে দেখতে পারেন, আমি রাতে চান্স দিব। নদী একটা হাসি দিয়ে চলে গেল। রাজ ভাবতে লাগলো, নদী আমাকে কিসের চান্স দেবার কথা বলল? ইশারায় তো অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছে। রাজ আবার পত্রিকায় মন দিল। রাতে দুই বান্ধবী ঘুমিয়ে আছে। লিজা গভীর ঘুমে বিভোর, নদীর চোখে ঘুম নেই। সে চিন্তা করে, পাশের রুমে আছে রাজ, যাবো নাকি রাজের সাথে একটু সময় কাটাতে? 7-5 ভাবতে ভাবতে নদীর চোখে ঘুম চলে আসে। রাজেরও চোখে ঘুম নেই। নদী কথার জালে কি যেন বোঝাতে চেয়েছে, কিন্তু আমার যে ভয় করে। নদী আমার কাছে আসবে বলেছে, কিন্তু কই, নদী তো আমার কাছে আসছে না। আমি কি আমার রুমে যাব? ওখানেই তো নদী ঘুমিয়ে আছে। ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেল। রাজ রুমে প্রবেশ করে দেখে বিছানায় শুয়ে আছে লিজা ও নদী। নদীর বুকের কাপড়টা পড়ে আছে বিছানায়। রাজ নদীর বুকের দিকে তাকিয়ে আছে। রাজের মন চাইছে ক্ষুধার্ত বাঘের মতো নদীর বুকে ঝাঁপিয়ে পড়তে। বাধা শুধু লিজা, কারণ লিজা পাশে শুয়ে আছে। সকাল হলে লিজার ঘুম ভাঙলে বিছানায় নদীকে না দেখে মনে করলো হয়তো নদী ওয়াশরুমে গেছে। লিজা রুম থেকে বের হয়ে রাজের রুমে গিয়ে দেখে বিছানা খালি, রাজও বিছানায় নেই। কি ব্যাপার, আমার সাথে নদী শুয়েছিল, রাজ নদী কেউ বাসায় নেই। আমি যা ভাবছি তা নয়তো। লিজা শাশুড়িকে ডাকতে থাকে। শাশুড়ি এসে বলে, কি বৌমা, ডাকছো কেন? মা, আপনার ছেলেকে কোথাও পাঠিয়েছেন নাকি? না তো বৌমা, রাজকে তো আমি কোথাও পাঠাইনি। কেন, কি হয়েছে? আপনার ছেলে তো বাসায় নেই, আমি তো কোথাও পাঠাইনি। তোমার বান্ধবী কোথায়? নদীকেও তো দেখতে পাচ্ছি না, ওরা দুজন একসাথে কোথায় গেল? বৌমা, আমি তোমাকে নিষেধ করেছিলাম তোমার বান্ধবীকে এ বাসায় না রাখতে। তুমি আমার কথা রাখলে না, হয়তো তোমার বান্ধবী আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমাকে চেয়ারের সাথে বেঁধে চলে গেছে। বিয়ে বাড়ি বলে কথা, নিশ্চয়ই অনেক মানুষ থাকবে। এত চিৎকার চেঁচামেচি করলাম, কিন্তু না, কেউ একজনও আসলো না। কান্না করতে করতে চোখের জল লেপটে গেছে। আমার সাথে কি হলো কিছুই বুঝলাম না। এখানে বসে কান্না করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। কিছুক্ষণ আগের ঘটনা। আমার নাম জেসমিন আক্তার। বন্ধু বান্ধব সবাই জেসি বলেই ডাকে। জানি নামটা অনেক অদ্ভুত, তাও ভালো লাগে। মা বাবা অনেক ভালোবেসে দিয়েছে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বর্তমানে বিয়ের সাজে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশের ধূসর রঙের মেঘের মতো আমার জীবনটাও যেন ধোঁয়াশা হয়ে আছে। আজ আমার বেস্ট ফ্রেন্ড জীবনের সাথে আমার বিয়ে। আর কিছুক্ষণ পরেই হয়তো জীবন বরযাত্রী নিয়ে চলে আসবে। আমার কাজিন নীলা এসে আমাকে নিয়ে যায় বাকি সাজগোজ করার জন্য, একটা আলাদা রুমে বসায়। কিন্তু অবাক করার বিষয়টা হলো, একটু আগে বাড়িতে সবার মধ্যে একটা আনন্দ ছিল, কোলাহল মুখর ছিল সবাই। সেটা এখন আর দেখা যাচ্ছে না। সবাই নীরব, একেবারে চুপচাপ। আমি এক গভীর ভাবনায় মগ্ন। কিছুতেই যেন আমি শুনতে পাচ্ছি না। কিছুক্ষণ পর দুজন লোক এসে আমাকে কবুল বলতে বলল। কবুল বলে দিলাম। তারা একটা পেপারে আমার কাছ থেকে সাইনও নিয়ে নিল। দুবার ভাবার মতো কোনো অবকাশ নেই, কারণ যার সাথে আমার বিয়ে হচ্ছে তাকে আমি খুব ভালো করেই চিনি। ছোটবেলা থেকে আমরা একই সাথে বড় হয়েছি। বিদায়ের সময় জীবন কিংবা তাদের পরিবারের কাউকেই আমি দেখতে পেলাম না। শুধু একজন মহিলা আমাকে সাথে নিয়ে রওনা দিল। আমিও চুপচাপ তার সাথে বের হয়ে গেলাম। বেশ কয়েক ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম অনেক বড় একটা বাড়িতে। কিন্তু এটা তো
জীবনের বাড়ি না। জীবনের বাড়ি আমি খুব ভালোভাবেই চিনি। আমি অনেকবার তাদের বাড়িতে এসেছি। জিজ্ঞাসা করার মতো কাউকে না পেয়ে আমার সাথে থাকা মহিলাটিকে আস্তে করে বললাম, আচ্ছা আন্টি, আমরা এখন কোথায় এসেছি? মহিলাটি মৃদু হেসে উত্তর দিল, এটাই আজ থেকে তোমার বাসা। আমি মনে মনে ভাবলাম, জীবন কি নতুন বাড়ি কিনলো নাকি? কিনলেও কিনতে পারে, তার তো টাকা পয়সার কোনো অভাব নেই। আর কিছু বললাম না। মহিলাটা আমাকে যেখানে বসতে বললেন আমি চুপচাপ সেখানেই বসলাম। মহিলাটা সেখান থেকে চলে গেল। সেখানে একজন বয়স্ক লোক বসেছিল। তিনি আমার দিকে এগিয়ে এসে আমার দিকে করুণভাবে তাকিয়ে আমার মাথায় হাত রেখে অন্য রুমে চলে যায়। আমি ঘুমটার ফাঁক দিয়ে চারিদিকে তাকিয়ে দেখলাম আমাকে যে রুমটায় বসতে দেওয়া হয়েছে রুমটা বেশ বড়, কিন্তু এই বাড়ি দেখে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। বিয়ে বাড়ির মতো কোনো সাজসজ্জা নেই। মনের ভেতর কেমন একটা অস্থিরতা কাজ করছে। তখনই আমার সাথে আসা মহিলাটি আমাকে বললেন, আমার সাথে চলো। আমিও তাকে ভদ্র মেয়ের মতো ফলো করলাম। তিনি আমাকে একটা বেডরুমে বসিয়ে রেখে বাইরে চলে গেলেন। বেশ ক্লান্ত ছিলাম, তাই বিছানা পেয়ে শরীরটা কেমন যেন আরাম চাইছিল। আমিও গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথেই রাজ্যের ঘুম আমার চোখে এসে ভর করলো। ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ দরজা খোলার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি বুঝতে পারলাম এতক্ষণে আমার বর জীবন এসেছে। শোয়া অবস্থায় দরজার দিকে না তাকিয়েই বললাম, এই এতক্ষণে তোর আসার সময় হলো আর নতুন বাড়ি নিলি, আমাকে বললি না কেন? যাই হোক, এখন দয়া করে আমার লাগেজটা এনে দিবি, আমি চেঞ্জ করব। তোর অপেক্ষায় থাকতে থাকতে আমার ঘুম চলে এসেছে। অপর প্রান্ত থেকে কোনো প্রকার সারা শব্দ না পেয়ে ঝাঁঝালো কণ্ঠে বললাম, কিরে জীবন, কথা বলছিস না কেন? ওপাশ থেকে একজন শক্ত কণ্ঠে বলে উঠল, আমি আগুন, এখন থেকে শুধু আমার জন্য অপেক্ষা করবে, আর কারো নাম যেন তোমার মুখে আমি না শুনি। অপরিচিত গলা শুনে ধূপ করে উঠে বসে ওদিকে তাকাই। একজন অপরিচিত লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটার দিকে তাকাতেই আমি চমকে উঠি, তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাই। লোকটা সুন্দর, গায়ের গঠনও ভালো। ফর্সা গায়ের রং দেখে মনে হচ্ছে কোনো শিল্পপতি। আমি দাঁড়িয়ে ভাবছি, এমন সুদর্শন পুরুষ আমি আগে দেখিনি। উনি নিজের কোটটা খুলে চেয়ারে রাখলেন। আমি ওনাকে পাল্টা প্রশ্ন করলাম, কে আপনি? জীবন কোথায়? উনি টাই খুলতে খুলতে বলল, আমি আগুন। জীবন এখানে থাকবে কেন? ও তো ওর বাসায়, আর এটা আমার বাড়ি। আমি একটু হতভম্ব হয়ে বললাম, মানে তাহলে আমি এখানে কেন? উনি আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, বিকজ ইউ আর মাই ওয়াইফ নাও। এবার আমি একটু রেগে গিয়ে বলি, এটা কোন ধরনের মজা? আমার বিয়ে হয়েছে জীবনের সাথে, আপনার সাথে না। আর আমি তো আপনাকে চিনিও না, তাহলে বিয়ে কেন করব আপনাকে? আমি জীবনের কাছে যাব। সরুন। আমি জীবন জীবন করতে করতে যেতে চাইলেই উনি আমার হাত ধরে টান দিয়ে সামনে এনে বলল, কবুল বলার সময় নাম শোনোনি কার নাম বলা হচ্ছে? আর বিয়ের পেপারে সাইন করার আগে দেখোনি তোমার পাশে কার নাম লেখা ছিল? যদি দেখা না হয়ে থাকে তাহলে টেবিলে আমাদের বিয়ের পেপারটা রাখা আছে, পড়ে নাও। ওনার কথার আগামাথা বুঝতে না পেরে ড্রয়িং রুমের টেবিলে রাখা পেপার পড়ে আমার মাথা ঘুরে গেল। এখানে তো জীবনের নাম কোথাও লেখা নেই, এখানে কোনো আগুন খান লেখা। আমি ওনার দিকে ফিরে বললাম, আগুন খানকে? উনি আমার দিকে কিছুক্ষণ রাগীভাবে তাকিয়ে তারপর শান্তভাবে বললেন, এটা আমার নাম। এই নাম শুধু তোমার মাথায় না, মনেও গেথে নাও। এই নাম ছাড়া যেন তোমার মুখে, মনে, মাথায় কোনো নাম না থাকে। আমার হাত থেকে পেপারটা পড়ে গেল। আমি মাথা ধরে বিছানায় বসে পড়লাম। ওনার দিকে তাকিয়ে বললাম, কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার পরিবার আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো কেন? আর জীবনের পরিবারই বা এমন করলো কেন? ও নিশ্চয়ই আপনি কিছু করেছেন, তাই না? উনি দুহাত পকেটে ঢুকিয়ে বললেন, হ্যাঁ অনেক কিছুই করেছি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, কে আপনি? কেন করেছেন এমন? উদ্দেশ্য কি আপনার? সবার সাথে কি করেছেন? থাকবো না আমি এখানে, চলে যাব বলে দৌড় দিতে যাব। উনি দ্রুত সামনে দাঁড়িয়ে দরজা বন্ধ করে দেয়। আমি তাড়াতাড়ি খুলতে গেলে উনি আমার হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। আমি ভয়ে বলতে থাকি, যেতে দিন আমাকে। কি করবেন আমার সাথে? খবরদার আমাকে ছোঁয়ার সাহস করবেন না বলে দিলাম। আগুন নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, সাহস আমার অনেক আছে, কিন্তু আমি এমন কিছু করতে চাই না। তাই এসব বলে আমাকে হিরো থেকে ভিলেন হতে বাধ্য করো না। আমি ড্রেস এনে দিচ্ছি, চুপচাপ চেঞ্জ করে শুয়ে পড়ো। আমি রাগে বললাম, থাকবো না আমি এখানে, আর আপনি আমাকে এখানে আটকে রাখতে পারবেন না। আমি জোরে জোরে সাহায্যের জন্য চিল্লাচ্ছি। এবার সে আমার মুখ চেপে ধরে বলল, চিৎকার করতে করতে তোমার গলা ব্যথা হয়ে যাবে, তাও এখানে কেউ আসার সাহস করবে না। চুপচাপ বসে থাকো, আমাকে রাগিও না। এমনিতেই আজ আমাদের প্রথম রাত, এই রাতে এত চিৎকার করলে মানুষ কি বলবে? এবার আমি আগুনকে ধাক্কা দিই, কিন্তু কোনো লাভই হয় না। আমার ধাক্কাতে মনে হয় না উনি এক চুলো সরেছে। আমি ওনার বুকে ইচ্ছা মতো কিল ঘুষি দিচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাই জোরে বললাম, যেতে দিন আমাকে জীবনের কাছে। কথাটা শোনার সাথে সাথে উনি এক হাত দিয়ে আমার গাল চেপে ধরে ওনার একদম কাছে নিয়ে আসে। রাগে মুখ লাল হয়ে গেছে। যে চোখ দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে সেই চোখ দেখে এখন আমার ভয় লাগছে। রাগে ওনার চেহারা কাঁপছে, চোখে হালকা পানি, যার কারণে আরো হিংস্র দেখাচ্ছে ওনাকে। খুব জোরে আমার গাল চেপে ধরে বলল, কার কাছে যাবি তুই? তুই শুধু আমার। এই আগুনের। আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনলেও মেরে ফেলবো। আমি কোনো মতো ভয়ে বললাম, আমি থাকবো না এখানে, আমি আজই পালিয়ে যাব।
আগুন আমাকে ছেড়ে দিয়ে একটা চেয়ার এনে সেখানে আমাকে জোর করে বসিয়ে দিয়ে আমার হাত শক্ত করে বেঁধে দিয়ে বলল, এবার দেখি কোথায় পালাস, ভালো কথার মানুষ তুই না। আমি চিৎকার করতে করতে বললাম, ছাড়ুন আমাকে, ছাড়ুন, আমাকে বেশি দিন আটকে রাখতে পারবেন না, আমি ঠিক আপনার থেকে দূরে চলে যাব। আগুন থাপ্পড় মারতে নিয়েও হাত আটকে ফেলে। সে রাগে রুম থেকে বেরিয়ে যায়। আগুন রাগে নিচে যায়। নিচে যেতেই মিসেস রোদেলা খান আগুনের পথ আটকিয়ে বলে, কি করছিস মেয়েটার সাথে? এভাবে চিৎকার করছে কেন? মেরেছিস নাকি ওকে? জেসমিনের চিৎকারের আওয়াজ শুনছে। কিছুক্ষণ পর জেসমিনের চিৎকারের আওয়াজ ক্ষীণ হয়ে আসলো। তার কিছুক্ষণ পরে আগুন রুমে যায়। গিয়ে দেখে চেয়ারে বাঁধা অবস্থায় জেসমিন ঘুমিয়ে পড়েছে। আগুন হাঁটু গেড়ে তার পাশে বসে এবং ঘুমন্ত জেসমিনের উদ্দেশ্যে বলতে থাকে, এই আগুনের তৃষ্ণা তুমি, অনেক কষ্টে পেয়েছি তোমাকে, আর কোথাও যেতে দিব না। দর্শক, এবার আমরা দেখে আসি আসলে জেসমিন আগুনের কাছে কিভাবে আসলো এবং কে এই জীবন। জেসমিন তাদের ছাদে অপেক্ষা করছিল। জীবন এসে হাসি মুখে তার পাশে দাঁড়ায় এবং বলে, জান, একটা সুখবর আছে। জেসমিন অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল, কি সুখবর? আমি আমার বাবা মাকে রাজি করিয়েছি, তারা আমাদের বিয়েতে মত দিয়েছে। জেসমিন খুশিতে গদগদ হয়ে বলল, ওয়াও। জীবন পুনরায় বলল, তবে আমাদের একটি নাটক করতে হবে। জেসমিন অবাক হয়ে আবার জানতে চাইল, নাটক করতে হবে? আবার কি নাটক? আমি ঘটকের মাধ্যমে আমাদের বিয়েটা পাকাপোক্ত করিয়েছি। তুমি তো জানো আমি আমার বাবাকে ভীষণ ভয় পাই। আমি আমার বাবাকে আমাদের প্রেমের কথা বলার সাহস পাইনি, তাই ঘটকের মাধ্যমে আমাদের বিয়েটাতে রাজি করিয়েছি এবং সেজন্যই বিয়ের সময় তোমার সাথে আমার দেখা হবে না। আমি আমার মতো মসজিদে কবুল বলবো, তুমি তোমার মতো তোমাদের বাড়িতে কবুল বলে দিও। আমাদের দেখা হবে বাসর ঘরে। কিন্তু জীবন যে তার সাথে এত বড় একটা গেম খেলবে সে কল্পনাও করতে পারেনি। এখন বুঝতে পেরেছে জীবন অর্থের লোভে তাকে আগুনের কাছে বিক্রি করে দিয়েছে। ও একটি কোম্পানিতে চাকরি করে। তার দুই ছেলে, বড় ছেলে রাজ আর ছোট ছেলে বিজয়। মা রোকসানা বেগম। তারা 4 জনের পরিবার। আজ রহমান রোকসানাকে বলছি আর কত এই সংসারে ঘানি টানবে? সে কোথায়? তার তো এতক্ষণে ওঠার কথা। কই রে বিজয়, এখনো ঘুম ভাঙেনি তোর? বাবা ডাকছে। এত বেলা পর্যন্ত ঘুমোলে কেমনে চলবে? বিজয় এসে বলল, বাবা, মা, বলো কি বলবে? আমাকে ঘুমোতে দাও না। বলছি আমাদের আর কত কষ্ট দিবি বলতো? কি হলো বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হয়। বলছি তোর মায়ের অবস্থা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সে তো আর পাকের ঘরে যেতে পারছে না। একটা কাজের বুয়া রাখলেই তো পারো। না বাবা, আমি কাজের বুয়ার রান্না খাবো না, প্রয়োজনে না খেয়ে মরে যাব, তবুও কাজের বুয়ার রান্না খেতে পারবো না। তো এখন কি করতে বলছো মা? আমি রান্না করব? তুই কেন রান্না করবি? রান্না করবে তোর বউ। বউ? মা, বাবা, তোমরা বউ কোথায় পেলে? তুই রাজি হলে বউ আমরা নিয়ে আসবো। আমার পেছনে কেন লাগলে বলো তো? রাজকে দেখছো না? আরে বাবা, রাজ তো ছোট আর তুই তো বড়, সুতরাং তোকে আগে বিয়ে করতে হবে। আমরা তো কোনো কথা শুনবো না, কালকেই আমি তোর বিয়ে দিব। হঠাৎ মেয়ে কোথায় পাবে সেটা আমাদের ব্যাপার। তুই বিয়ে করতে রাজি কিনা বল। কি আর করা, সংসারের শান্তির জন্য বিয়ে তো করতেই হবে। তাহলে কাল তোর বিয়ে, কথাটা মনে রাখিস। বিজয় বাহিরে চলে গেল। অবশেষে বিজয় বিয়ে করতে রাজি হয়েছে। রোহিত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। কোম্পানি বন্ধ হয়ে যাওয়াতে রোহিতের চাকরিটা চলে যায়। আজ 1 সপ্তাহ হলো রোহিত রুমে এসে 7 পাত চিন্তা করতে করতে বিছানায় শুয়ে যায়। রোহিতের স্ত্রী ননদ এসে রোহিতকে দেখে বলে, কি ব্যাপার, খাবে না? শুয়ে গেলে যে? রোহিত মন খারাপ করে বলল, না, বাইরে থেকে খেয়ে এসেছি, আমাকে একটু ঘুমোতে দাও তো। নদী চিন্তা করে, হয়তো চাকরি বাকরি নেই তাই মন মেজাজ ভালো নেই, পরে খিদে পেলে আমায় ডাকবে, আমাকেই হয়তো একটা কিছু করতে হবে। নদী শুয়ে পড়ে। রোহিতকে কাছে টানতে চাইলে রোহিত বাধা দেয়। তখন নদী বলে, চাকরি নেই বলে কি মনের রসকস চলে গেছে? রোহিত বলল, মন মেজাজ ভালো নেই এমন করো না তো। তোমার মন মেজাজ খারাপ হতে পারে, ওটা তোমার বিষয়, আর মন মেজাজ ভালো করার দায়িত্বটা তো আমার। নদী রোহিতকে টেনে আদর করতে থাকে। সকালবেলা রোদেলা বেগম ড্রয়িং রুমের ফুলদানিটা পরিষ্কার করছিল। রোহিত এসে মাকে বলে, মা, আমি বাইরে যাচ্ছি, আজকে 2-1 জায়গায় যাব, যদি চাকরিটা হয়ে যায় তাহলে তো ভালো। মা বলল, ঠিক আছে বাবা, যা। তবে কি? মা বলো, না থাক, পরে বলবো, তুই আল্লাহর নাম নিয়ে বের হয়ে যা। রোহিত বের হয়ে যায়। নদী এসে বলে, মা, আপনার ছেলে কি চলে গেছে? রাহেলা বলল, বাসায় বাজার সদাই বলতে কিছুই নেই, টাকা পয়সাও নেই, আমার কাছেও তো কোনো টাকা পয়সা নেই, কিন্তু বাজার সদাই তো করতে হবে। মা, আমি একটু বাহিরে গেলাম। বাহিরে কোথায় যাবে বৌমা? নদী বলল, আমার বাহিরে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি চলে আসবো, আমাকে একটা দরকারে যেতে হবে। রাহেলা বলল, ঠিক আছে, যাও তাহলে, যখন তোমার দরকার আছে বলছো তখন আর কি করা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে মা। এই বলে নদী বাহিরে চলে যায়। সন্ধ্যার আগে নদী বাসায় আসে হাত ভর্তি বাজার নিয়ে। নদীর শাশুড়ি রান্নাঘর থেকে বের হতেই নদীকে ঢুকতে দেখে। দাঁড়িয়ে বলে, বৌমা, তোমার হাতে এতগুলো বাজার, তুমি টাকা পেলে কোথায়? তোমার কাছে তো কোনো টাকা ছিল না। নদী আমতা আমতা করে বলে, না মানে মা, আমি বাবাকে ফোন করেছিলাম, বাবা আমার জন্য বিকাশে কিছু টাকা পাঠালো, সেই টাকা তুলে বাজারগুলো নিয়ে এসেছি। এই কথা বলে বাজার নিয়ে নদী ভেতরে চলে যায়। তখন রাহেলা মনে মনে বলে, বিকাশ থেকে টাকা তুলে আনতে এত সময় তো লাগার কথা না, তাহলে বৌমার টাকা পেল কোথায়? এই চিন্তা করতে করতে ড্রয়িং রুমের দিকে চলে গেল। রাহেলা সোফায় বসে আছে, মুখের সামনে কিছু নাস্তা এলো। ক্ষুধার্ত রাহেলা আর কিছু চিন্তা না করে খাবারগুলো গপাগপ খেয়ে নিল। তারপরে বলল, বৌমা, আমি তো সব খেয়ে ফেলেছি, তোমার
আমার জন্য আছে তো? নদী মুচকি হেসে বলল, আছে মা, আপনার আরো লাগলে বলবেন। না বৌমা, আমার লাগবে না। মা, তাহলে আমি কিচেনে গিয়ে রান্না করে ফেলি। ঠিক আছে বৌমা, যাও। নদী ভেতরে চলে যায়। রাতে রোহিত মন খারাপ করে চোখ বুজে শুয়ে আছে। রোহিতের মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। নদী প্লেটে করে ভাত নিয়ে এসে বলে, ভাত নিয়ে এসেছি, ওঠো খেয়ে নাও। রোহিত ভাতের কথা শুনে লাফ মেরে উঠে হাত মুখ না ধুয়ে গপাগপ ভাত খেতে লাগলো। নদীটা এক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নদী মনে মনে বলে, না জানি রোহিত কতদিন ভাত মুখে তুলেনি। হে আল্লাহ, এই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করো। রোহিত কারো দিকে না তাকিয়ে এক মনে খাবার শেষ করে আঙ্গুল চেটে পুটে খেতে লাগলো। পরদিন রাহেলা সোফায় বসে আছে। বিকাল হয়ে এলো, এখনো নদী বাসায় এলো না। রোহিত বাহির থেকে এসে মাকে বলল, মা, নদী কোথায়? রাহেলা জবাব দিল, কোথায় আবার? বাহিরে যে গেছে এখনো তো আসেনি। বৌমা হুটহাট করে বাহিরে চলে যায়, আবার আসার সময় বাজার সদাই করে নিয়ে আসে। কি করে বাজার করে আনে বুঝলাম না। রোহিত বলল, টাকা কোথায় পায় জানতে চাওনি? রাহেলা বলল, বিভিন্ন বাহানা দেয়, আবার বলে ওর বাবা নাকি বিকাশে টাকা পাঠায়, আরো কত কি। তখন রোহিত রেগে মেগে আবার বাহিরে চলে যায়। রাহেলা বসে আছে। নদী হাতে কিছু বাজার নিয়ে বাহির থেকে আসে। নদী ভিতরে যেতেই ডাক দিয়ে বলে, দাঁড়াও বৌমা, আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। আমার প্রশ্নের জবাব দিয়ে তারপর ভেতরে যাও। নদী বলল, মা, আমাকে রান্না করতে হবে। রান্না করার তো কিছুই নেই, রান্না পরে করো, আগে বলো বাজারগুলো কি করে আসে? এত সব বাজার কোন পাপের টাকায় আনা হয়? নদী অবাক হয়ে বলল, পাপের টাকা মানে কি বলছেন মা? আমি জানতে চাচ্ছি এই টাকার উৎস কি? প্রতিদিন বাজারে যাও, আবার আসার সময় হাতে করে বাজার নিয়ে এসো। তোমার কোন বাবা তোমাকে এত টাকা পাঠায়? আমি জানতে চাই। আমি কোনো পাপের টাকায় বাজার সদাই করছি না, শুধু এতটুকু জেনে রাখুন। নদী আর কোনো কথা না বলে ভেতরে চলে গেল। রাতে রোহিত খাটের উপর হেলান দিয়ে বসে আছে। নদী হাত মুছতে মুছতে রোহিতের পাশে বসে বলে, নদী বলল, এই তোমার চাকরির কিছু হলো? জবাবে রোহিত বলল, আমার চাকরির কি দরকার? তোমার ইনকামেই তো সংসার চলছে। কি বললে? আমার ইনকাম মানে? তুমি আমাকে কি বোঝাতে চাইছো? পরিষ্কার করে বলো। তুমি যে রোজ বাহিরে যাও, রোজ রোজ বাজার করে আনো, সে টাকা কোথায় পাও? কোথায় পাই মানে? আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, সেটা দিয়ে টেনে টুনে বাজার করছি। রোহিত রেগে বলল, তোমার বাবা কি তোমাকে প্রতিদিন টাকা দেয়, যে টাকা দিয়ে তুমি আমাদের মুখে খাবার তুলে দিচ্ছ? রোহিত, আমি যা করছি এই সংসারের জন্য করছি। তবে একটা কথা জেনে রাখো, আমি কোনো অন্যায় করছি না, কোনো পাপ করছি না। তোমাদের মা ছেলের ঘোর কেটে গেলে সেটা বুঝবে। নদী আর কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ল। রোহিত নদীকে কিছু বলতে চেয়েও বলতে পারল না। রোহিত ও নদীর পাশে শুয়ে পড়ল। পরদিন নদী একটি রাস্তা ধরে হাঁটছে, অন্য একটি রাস্তায় রোহিত যাচ্ছিল। নদীকে দেখে রোহিত নদীর পেছন পেছন যেতে লাগলো। নদী একটি বাসায় প্রবেশ করে। রোহিত বাসার নিচে গিয়ে দারোয়ানকে বলে, ভাই, এইমাত্র একটি মেয়ে গেল, সে কোথায় গেছে বলতে পারেন? দারোয়ান বলল, ম্যাডামের কথা বলছেন? রোহিত অবাক হয়ে জানতে চাইল, ম্যাডামের কথা মানে? ওখানে কি হয়? দারোয়ান বলল, ওখানে কিছু পথ শিশুকে পড়ানো হয়। এইমাত্র যিনি গেলেন তিনি তিথি, আমাদের নতুন ম্যাডাম। আগের ম্যাডাম চলে গেছেন তো, উনি এখানে বাচ্চাদের পড়াশোনা করান। উনি এখানে বাচ্চাদের পড়াশোনা করায়? দারোয়ান জানতে চাইল, কেন, আপনার কি কোনো বাচ্চা আছে, পড়তে দিবেন? রোহিত বাড়তি কথা না বলে বলল, আচ্ছা আমি এখন আসি, পরে আবার আসবো। এটা বলেই রোহিত চলে গেল। বাসার সোফায় রোদেলা ও রোহিত বসে আছে। তাদের দুজনেরই মন খারাপ। নদী বাহির থেকে প্রবেশ করে তাদের দেখে একটু ভয় পেয়ে যায়। ভেতরের দিকে পা বাড়াতেই রোহিত বলল, দাঁড়াও, কোথায় গিয়েছিলে? নদী কি জবাব দিবে বুঝে উঠতে পারছে না, তাই কোনো জবাব দিতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। রাহেলা বলল, মুখে কোনো জবাব নেই কেন? নদী মাথা নিচু করে বলল, আমি একটু বাহিরে গিয়েছিলাম। রোহিত বলল, বাহিরে গিয়েছিলে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোথায় গিয়েছিলে সেটা তো বলবে নাকি? না মানে তোমার চাকরির কি কিছু হলো? রাহেলা বলল, বৌমা, তুমি কথা ঘুরাবে না, যা জানতে চাইছে তার জবাব দাও। রোহিত বলল, মা, নদী যা বলতে পারছে না তা আমি বলছি, শোনো। নদীর মুখে ভয়ের ছাপ ভেসে ওঠে। মা, নদী আপাতত কিছু পথ শিশুকে পড়ানোর কাজ নিয়েছে। আমার এই সংসার নামের জাহাজটা যে পানিতে ডুবে যাচ্ছে তা উদ্ধার করার চেষ্টা করছে। মা, তুমি আমি আমরা ওকে ভুল বুঝছিলাম। নদী, তোমার কাজটা তো মহৎ, তুমি ওটা লুকিয়ে রাখতে চাইছো কেন? রাহেলা অবাক হয়ে বলল, কি, বৌমা বাচ্চাদের পড়ায়, তাও আবার পথ শিশুদের? বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি তো কোনো অন্যায় করেননি। ঘরের বউ বাহিরে থাকলে সব শাশুড়িরাই বকাঝকা করে, বউ যেন বেপথে না যায়। রোহিত বলল, নদী, আমার একটা চাকরি হয়েছে, 1 তারিখ থেকে জয়েনিং, তবে বেতন আগের চেয়ে কম। নদী বলল, তাহলে কি আমি চাকরিটা ছেড়ে দিব? রোহিত বলল, না, তোমার চাকরিটা ছাড়া যাবে না। কি বলো মা? রাহেলা বলল, আমার ছেলে ঠিক বলেছে, চলো বৌমা, আজ আমি রান্না করে 3 জনে একসাথে খাবো।